না তো গট ইট লিখবো, চুপ করো। আপু কাইন্ডলি শুরু করুন, আমরা প্রোগ্রাম শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরবি। বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের 56তম ফোকাল পয়েন্টে সকলকে সাদর আমন্ত্রণ। শুরুতেই শ্রদ্ধা অবনীত চিত্তে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সেই সঙ্গে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি। এই মহান স্বাধীনতার মাসে আমাদের আজকের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী বাংলাদেশের স্বাধীনতার রক্ষার সংগ্রাম। আজকে এই মাসে আমাদের যে আলোচক বৃন্দ রয়েছেন তারা দুইজন বীর মুক্তিযোদ্ধা, এদেশের সূর্য সন্তান, আর দুইজন স্বাধীনতা সংগ্রামের সাহসী সৈনিক, দুজন নতুন প্রজন্ম। এই চারজনকে আমরা একত্রে বসাতে পেরেছি। দর্শক বন্ধুরা, শুরুতেই তাহলে আমি পরিচয় করিয়ে দিচ্ছি দুইজন বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে। শুরুতেই প্রবীণ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য। আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, যিনি, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না, নজরুল ইসলাম খান যিনি যুদ্ধ করেছেন একদম মানে জয়দেবপুরের সেই টুলস ফ্যাক্টরির শ্রমিক ফেডারেশনের তিনি প্রেসিডেন্ট ছিলেন। সেই অবস্থায় তিনি তখন সেখান থেকে অস্ত্র নিয়ে বাঙালি সেনাদেরকে দিয়েছিলেন, সাধারণ মানুষকে দিয়ে দিয়েছিলেন, আর সেখান থেকে সশস্ত্র যুদ্ধটা শুরু হয়। আজও সেই জয়দেবপুরে 8ই মার্চ সশস্ত্র মানে প্রতিরোধ দিবস পালিত হয়, এবং সেটা ধরে সারা বাংলাদেশে তখন স্লোগান উঠেছিল যে জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। নজরুল ইসলাম খান, আপনাকে সাদর আমন্ত্রণ। ধন্যবাদ। আমার সঙ্গে আরেকজন আছেন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রফেসর মোজাহিরুল হক। তিনি ছিলেন প্রাক্তন ছাত্রনেতা আর সাবেক জাতিসংঘ কর্মকর্তা। তিনিও, তার পরিবার এই যুদ্ধে অনেক কিছু হারিয়েছেন, আমরা শুনবো তার মুখ থেকে। প্রফেসর মোজাহিরুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে। আপনি রাজনীতির সঙ্গে জড়িত না থাকার পরেও আপনি আমাদেরকে সত্য কথা বলবার জন্য এসেছেন, আপনাকে সাদর আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আমার সঙ্গে আছেন এইবার দুইজন স্বাধীনতা রক্ষার সংগ্রামের সৈনিক, সাহসী সৈনিক। আমি অনিন্দ ইসলাম অমিতকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি বীর মুক্তিযোদ্ধা সংগঠক তরিকুল ইসলামের সন্তান, এবং তিনি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। অমিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততম সময় আপনি আমাদের জন্য একটু সময় করতে পেরেছেন, সেজন্য থ্যাংক ইউ। আছেন দুর্ধর্ষ গেরিলা কমান্ডার সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইশরাক এ যুগের স্বাধীনতা রক্ষার যে সংগ্রাম, তার সাহসী সৈনিক। ইশরাক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, সবাইকে আমার সালাম। আমার মনে হয় যে আমি ইশরাককে দিয়েই শুরু করি আজকের প্রোগ্রামটা। ইশরাককে দিয়ে শুরু করি। ইশরাক, আপনি তো বাবার অনেক ছোটবেলা থেকেই আপনি বাবার কাছে সেই দুর্ধর্ষ মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে বড় হয়েছেন। আপনার কি কখনো মনে হয়েছে যে আমি কেন এরকম একটি যুদ্ধে যেতে পারিনি, বা এরকম কোনো আফসোস হয়েছে কিনা? একেবারে আমি খুব সাধারণ একটি প্রশ্ন দিয়ে আজকের প্রোগ্রামটি শুরু করছি, তারপরে আপনাকে আমি দ্বিতীয় প্রশ্ন করবো, এটা খুব সংক্ষেপে উত্তর দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই স্বাধীনতার মহান ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে আজকে অনুষ্ঠান শুরুতে আমার বক্তব্য শুরু করছি। আপনি যে কথাটি বলেছেন, আসলে এটা নিয়ে একটা ছোট মজার একটা ঘটনা রয়েছে। এটি হলো যে যখন আমার বয়স 7, 8, 9 পর্যন্ত, তখন আমি স্কুলে পড়ি, ক্লাস KG 2, ক্লাস 1 পর্যন্ত, আমি ভাবতাম যে
18 হলে মনে হয় সবার আমাদের মুক্তিযুদ্ধে যেতে হবে, মানে প্রাপ্তবয়স্ক হওয়া মাত্রই সবার মুক্তিযুদ্ধে যেতে হবে। এবং আমি আমার যারা স্কুলের সহপাঠী ছিলেন তাদেরকেও কিন্তু প্রতিনিয়ত এটি বলতাম যে তোমরা জানো না 18 হলে কিন্তু আমাদের যুদ্ধে যাওয়ার মানে যেতে হবে। তো সম্ভবত এটা ছোটবেলায় মুক্তিযুদ্ধের পরিমণ্ডলে বেড়ে উঠেছি এবং মুক্তিযোদ্ধাটা রক্ত মাংসে মিশে আছে সর্বক্ষেত্রেই, মানে মুক্তিযুদ্ধের রেফারেন্স গুলা দেখেই বড় হয়েছি, যার কারণে সম্মত এটি আমার মধ্যে কাজ করতে। তবে আফসোসের বিষয় আমি যেটি বলবো যে এক কথায় শেষ করতে চাই, আমার বা শেষ পর্যন্ত আমার বাবা তো ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, নিউ ইয়র্কে ছিলেন। শেষ পর্যন্ত ওনারা উনি যে কথাটি বলবেন, অথবা আজকে আমাদের সাথে যারা প্রবীণ আলোচকরা রয়েছেন ওনারা বলবেন যে এই কারণে তো আসলে মুক্তিযোদ্ধা ওনারা করেননি আজকে বর্তমান যে পরিস্থিতি। তো আফসোস এটাই হয় যে তাহলে 71-এ 50 বছর আগে এত রক্ত, এত শহীদরা শহীদ হয়েছেন, সেটা কি বৃথা গেল কিনা? আমরা তো একটা শান্তিপূর্ণ এবং একটি এমন একটা সমাজে বাস করতে চাই, একটা ইনক্লুসিভ সোসাইটি, যেখানে সবাই সব ভিন্ন মতের প্রকাশের স্বাধীনতা থাকবে এবং সবার বেঁচে থাকার সমান অধিকার থাকবে এবং সিটিজেন রাইটস, সবার ইকুয়াল সিটিজেন রাইটস থাকবে। তো এটি আর কি বলতে চাই যে দুঃখ আফসোস এটাই যে আবার নতুন করে এটা শুরু করতে হচ্ছে, এবং শুরু করছে আমরা এই যুদ্ধের মধ্যেই তো রয়েছি, এই লড়াই বর্তমানে। সেইটাই আমরা জানি যে তৎকালীন পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীর নির্মম নিপীড়ন, নির্যাতন, গণতন্ত্র বিরোধী আচরণ, তারপরে সামাজিক সাংস্কৃতিক বৈষম্য, চাকরির বৈষম্য ইত্যাদির বিরুদ্ধে আসলে দীর্ঘদিনের সংগ্রামের ফসল ছিল মুক্তিযুদ্ধ। আজ স্বাধীন দেশের জনগণ সুবর্ণ জয়ন্তীতেও দেখেন যে ফ্যাসিস্ট সরকার কতজন প্রাণ কেড়ে নিল বিনা কারণে স্বাধীন দেশের মাটিতে। তারপরে গুম, আইসিটি মামলা, সাংবাদিকরাও সঠিকভাবে লিখতে পারে না, ভিন্ন মত উপেক্ষিত, জীবনের মূল্য কম এখানে, অথচ সকল কিছুর মূল্য মানে চড়া চড়া দামে সবকিছু আমাদের কিনতে হয়। আসলে আমরা কতটা স্বাধীন, যদি মানে এটা বলতেন আর কি, যে আপনার কি মনে হয় যে আমরা কি আসলে এই স্বাধীনতাটা চেয়েছিলাম কিনা? আমার ব্যক্তিগতভাবে আসলে আমার সাথে অনেক প্রবীণেরা রয়েছেন এবং সিনিয়ররা রয়েছেন। আমি প্রথমে বক্তব্যের শুরুতেই বলতে চাই যে আমি একেবারে নবীন, আমার যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে বক্তব্যের মাঝখানে আপনি আমাকে কারেকশন করে দিবেন। তবে আমি বর্তমানে যে চলমান আন্দোলনের একজন সক্রিয় পার্টিসিপেন্ট হিসেবে আমার দৃষ্টিকোণ থেকে কিছু কথা আজকে বলার জন্য আমি বলতে চাই। তো আমাদের মুক্তিযুদ্ধের যে বিল্ডিং আপ টু দা ওয়ার, যুদ্ধ কেন শুরু হয়েছিল, ইতিহাস পড়ে প্রবীণদের থেকে যতটুকু শুনে আমি অ্যানালাইসিস করতে পেরেছি যে প্রথমত একটা অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য হয়েছিল মুক্তিযুদ্ধের বহু আগে থেকে, 71 সালের বহু আগে থেকে এই ঘটনাটি শুরু হয় এবং পশ্চিম পাকিস্তানি দ্বারা আমাদেরকে দাবিয়ে রাখার একটা প্রচেষ্টা তাদের সার্বক্ষণিক ছিল, সেটা হোক একজন নাগরিক হিসেবে অথবা আমাদের যে অর্থনৈতিক যে লুটপাট। তৎকালীন সময়ে 22 পরিবারের গল্প আমরা শুনেছি এবং পড়েছি, যে পাকিস্তানি শাসকেরা বাংলাদেশের যে বড় মিল কলকারখানা এবং সমস্ত যে ব্যবসা বাণিজ্য বড় যেগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচিত হতো, সেগুলো পশ্চিম পাকিস্তানি শাসকের মদতপুষ্ট সেই 22 পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হতো এবং সেটার লভ্যাংশ বা যত লাভ যেহেতু সেই সম্পদগুলা তারা পশ্চিমে নিয়ে যেত এবং বাংলাদেশে অথবা তখন পূর্ব পাকিস্তানের রিইনভেস্টমেন্টটা কম হতো। তো আজকের দিনেও যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখবো যে সেই 22 পরিবার হয়তো এখন 2200 পরিবারে রূপ নিয়েছে। এই বর্তমান আওয়ামী লীগ নামধারী আওয়ামী লীগের মদতপুষ্ট যে ব্যবসায়ী মাফিয়া গোষ্ঠীরা রয়েছে, সেটা আপনি প্রতিটা খাতে দেখবেন যে তারা একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছে এবং মেগা প্রজেক্টের দুর্নীতি সহ আপনারা দেখবেন যে পাওয়ার সেক্টর, আমাদের যে ভোগ্যপণ্য কমোডিটি সেক্টর এবং অন্যান্য যে সকল সেক্টরে তারা কিন্তু একটা তাদের নিয়ন্ত্রিত বা তাদের মদতপুষ্ট কিছু ব্যবসায়ী কোম্পানি বা গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। 5-6 কোনো ক্ষেত্রে কোনো কোনো সেক্টর হয়তো বা 10টা এরকম প্রতিষ্ঠিত ব্যবসায়ী গ্রুপ রয়েছে যারা এই আমাদের বাংলাদেশের অর্থ সম্পদ তারা লুটপাট করছে, করে কিন্তু বিদেশে পাচার করে দিচ্ছে। এদের অনেকের পরিবারের সদস্য সিঙ্গাপুরে শীর্ষ ধনী হয়েছে, তাদের পরিবারের কেউ কেউ লন্ডনে, কানাডায়, বেগমপাড়া এবং শত শত কোটি ডলার, পাউন্ড তারা পাচার করেছে। এমনকি দুবাই এবং রিসেন্টলি আপনার সুইজারল্যান্ড এবং দুবাইয়ের কথা আমাদের কানে ভেসে আসছে।
এরকম বহু দেশে তারা বাংলাদেশের অর্থ সম্পদ লুট করে দিচ্ছে। আমি কম্পারিজনটা এই জন্যই করলাম যে বর্তমান প্রেক্ষাপটে মিলগুলা কোথায় আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখতে পাই। এর বাইরে আরেকটি অর্থনৈতিক এবং বৈষম্য, এর বাইরে আরেকটি রয়েছে যে আমাদের উপরে সাংস্কৃতিক এবং রাজনৈতিক আগ্রাসন। 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছিল, সেটাও কিন্তু একটা বিল্ড আপ টু দা ওয়ার ছিল। 71-এর বিল্ড আপ, মানে 52-র পরে বিভিন্ন গণ আন্দোলন হয় এবং সর্বশেষ 71-এ গিয়ে সেটা স্বাধীনতার সশস্ত্র যুদ্ধের রূপ নেয়। আজকে আমরা দেখবো যে আমাদের উপরে কিন্তু একটা রাজনৈতিক আগ্রাসন চালানো হচ্ছে, অর্থাৎ আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ এবং আমাদের রাজনীতিতে কি হবে এবং সেটির কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে বহির্রাষ্ট্র দ্বারা। মানে বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশের জনগণের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে এখন তারা চীন, ভারত, রাশিয়ার উপরে নির্ভর করে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা নির্ধারণ করছে। এবং তাদের যে স্বার্থ, সেই পররাষ্ট্রগুলোর যে স্বার্থ এবং ওই দেশগুলোর এস্টাবলিশমেন্টের স্বার্থগুলা কিন্তু তারা ইমপ্লিমেন্ট করছে। তো আমি বলবো যে, এবং সেখানে আমাদের এখানে সাংস্কৃতিক আগ্রাসনও বর্তমানে প্রচলিত রয়েছে। আপনারা জানেন যে ভারতীয় সিনেমা এবং ভারতীয় যে বিভিন্ন টিভি সিরিয়াল, সেগুলোর মাধ্যমে একরকম আগ্রাসন চলছে। আরেকটি হলো যে বাংলাদেশের বিজ্ঞাপন মার্কেট থেকে একটা বড় অংশ বিজ্ঞাপন কিন্তু ভারতে চলে যাচ্ছে এবং সেটিও অবৈধ, মানে অফিসিয়াল চ্যানেলে তোর টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, সেটা হুন্ডির মাধ্যমে বা আনঅফিসিয়াল চ্যানেলে নিয়ে তাদের যে সাংস্কৃতিক অঙ্গন সেটিকে সমৃদ্ধি করছে। আর আমাদের যে সাংস্কৃতিক অঙ্গন বা আমাদের যে মিডিয়া সেক্টর, আমাদের যে ফিল্ম সেক্টর, সেগুলা কিন্তু বঞ্চিত হচ্ছে এবং এটা দিনে দিনে একটা সংকটের মুখে পড়ছে, অর্থনৈতিক সংকটের মুখে। আর সর্বশেষ আরেকটি যেটি বিষয় আপাতত বলে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে যে এই ধারাবাহিকতায় 71 সালে মানে আমাদের অর্থনৈতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন এবং সর্বশেষ 71 সালে গিয়ে হলো যে সামরিক আগ্রাসন, মিলিটারি আগ্রাসনের মাধ্যমে অফিসিয়ালি যুদ্ধের সূচনা হয়। সেখানে তৎকালীন সময় পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের সাধারণ জনগণ এবং নাগরিকদের আন্দোলনকে দমানোর জন্য তারা সামরিক হস্তক্ষেপ করে এবং সামরিক শক্তি ব্যবহার করে আমাদের এখানে যখন হত্যা নির্যাতন শুরু করে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তৎকালীন যারা বাঙালি অফিসার রয়েছেন তাদের আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার ঘোষণার মধ্যে দিয়ে আসল মুক্তিযুদ্ধ, যেটা বা সামরিক মুক্তিযুদ্ধ, সেটির সূচনা হয়। তা আপনি দেখবেন যে তখনও কিন্তু বাংলাদেশের বা বাঙালি অফিসার যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেইভাবে গ্রো করতে দেওয়া হয়নি, বা বাংলাদেশের ইস্ট পাকিস্তানের মিলিটারিকে সেইভাবে কিন্তু আপনার শক্তিশালী হওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, পশ্চিম পাকিস্তানের অবস্থানরত সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেই ধরনের পদক্ষেপ নেয় না, বরঞ্চ সবসময় চেষ্টা করেছে তাদেরকে কিভাবে নিচের স্তরে রাখা যায়, সেটি প্রমোশন হোক বা ট্রেনিং হোক বা ফ্যাসিলিটিস হোক বা আমাদের এখানে সামরিক স্থাপনা নির্মাণ হোক, কোনো কিছু সবকিছু কিন্তু কনসেন্ট্রেটেড ছিল ওয়েস্টে। একই রূপে আমরা এই বর্তমান আওয়ামী সরকার 2008 সালে ক্ষমতায় আসার পরে আমরা দেখেছি যে তারা বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয় খুব অল্প সময়ের মধ্যে, এবং সেটির মাধ্যমে কিন্তু আমাদের সামরিক বাহিনীকে এক প্রকার ধ্বংসের মুখেই ঠেলে দেওয়া হয়। হ্যাঁ, একসাথে 57 জন অফিসারকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং পরবর্তী ঘটনাগুলো সকলেই অবহিত আছেন। এর পরবর্তীতেও কিন্তু সেই ধারাবাহিকতা অব্যাহত রাখে বর্তমান সরকার, এবং তারা বেছে বেছে যারা দেশপ্রেমিক এবং যোগ্য অফিসার, যদি তাদের নিয়ন্ত্রণের বাইরে হয়ে থাকে তাদেরকে ধীরে ধীরে তারা অবসরে পাঠায় এবং তাদের প্রমোশনকে তারা সেই প্রমোশন না দিয়ে অবসরে পাঠায়, এবং ধীরে ধীরে পুরো বাহিনীটাকে কিন্তু কর্তৃপয় তাদের অফিসারদের দ্বারা তারা নিয়ন্ত্রণ করে, যাতে করে এবং এটিকে তারা মানে ভবিষ্যতে বাংলাদেশ যদি কোনোভাবে আক্রান্ত হয়, মানে একটি শক্তিশালী মিলিটারি যাতে কোনোভাবে গ্রহণ না হয়, সেটিও আমি মনে করি দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ। এর বাইরের শেষটি বছরে বলতে চাচ্ছিলাম এই পর্বে, সেটি হচ্ছে যে আমাদের উপরে আগ্রাসন কিন্তু রাজনৈতিক দমনের মাধ্যমে আমাদের এই দেশি আন্তর্জাতিক চক্রান্তের যে আগ্রাসন সেটিকে অব্যাহত রাখা হয়েছিল। মতিঝিলে হেফাজতের উপরে যখন একটি বর্বরচিত
হত্যাকাণ্ড চালানো হয়, গণহত্যাই বলতে হবে, চালানো হয়। এবং পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের শিক্ষার্থীদের উপরে একটি নির্যাতন চালানো হয়। এবং আমাদের কোটা বিরোধী আন্দোলনের সময় আমাদের ঢাকা বা এই বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে আন্দোলন দমন পীড়ন চালানো হয়। আমি বলবো যে এটাও ওই আগ্রাসনেরই একটি অংশ, কারণ এই আন্দোলনগুলো আপনারা দেখেছেন, মতিঝিলে হেফাজত, নিরাপদ সড়ক এবং কোটা বিরোধী আন্দোলন, তিনটি ক্ষেত্রেই কিন্তু এক প্রকার সামরিক আগ্রাসনের মতোই তৎকালীন পাক হানাদার বাহিনী যেভাবে হামলা নির্যাতন চালিয়েছিল, বর্তমান শাসক গোষ্ঠীও কিন্তু একই রূপে একই কায়দায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আধা সামরিক বাহিনীদেরকে ব্যবহার করে এই আন্দোলনগুলোকে দমন পীড়ন করেছে, হত্যা যজ্ঞ চালিয়েছে। এবং এই দমন করার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণকে তারা বাংলাদেশের উপরে নিয়ন্ত্রণের বিস্তারটা তারা অব্যাহত রেখেছে। তো এই এই মিলগুলা আমরা খুঁজে পাই যদি আমি আমার প্রজন্মের মানে দৃষ্টিকোণ থেকে দেখি, যে গত এই পাকিস্তানি সামরিক হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশে তৎকালীন ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের উপরে যেভাবে তারা নির্যাতন নিপীড়ন হামলার মাধ্যমে নিয়ন্ত্রণ রেখেছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি এই বর্তমান আওয়ামী লীগ সরকার একই রূপে ঠিক একই কায়দায় বাংলাদেশের উপরে এই নিয়ন্ত্রণটি তারা করে চলেছে। ইশরাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই জায়গাতেই থাকুন, আমি আপনার কাছে ঠিক এই জায়গা থেকে আবার পরবর্তীতে আসবো। আমি অনিন্দ ইসলাম অমিতকে মানে এবারে প্রশ্ন করছি, আপনি বাবার আদর্শ আপনার অনুপ্রেরণা, কাছ থেকে দেখা সৎ মানুষ বলেন কিংবা সাধারণ, অতি সাধারণ, খুবই সাধারণ তরিকুল ইসলাম, মানুষের প্রতি মমত্ববোধ, অঙ্গীকার পালনের প্রতিজ্ঞ তরিকুল ইসলাম, গর্বিত মুক্তিযুদ্ধ সংগঠকের সন্তান আপনি। তো আপনার কাছে আমি শুধু এইটুকুই বলতে চাই যে এই যে যে ভূখণ্ড, মানে স্বাধীনতার নামে কি আমরা শুধু ভূখণ্ড বা একটি পতাকাকে চেয়েছিলাম, নাকি ব্যক্তির গণতান্ত্রিক যে অধিকারগুলি ছিল, তারপরে আপনি ধরেন সাংস্কৃতিক মানে স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, কিছুটা ইশরাক এখানে কিছু কিছু টাচ করেছে, শোষণ বঞ্চনাহীন সমাজ, যে কাঠামো, ন্যায় বিচার নিশ্চিতকরণ, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, সবকিছু মিলিয়ে অর্থাৎ নাগরিকের প্রাপ্তির যে স্বাধীনতা, সেই নিশ্চয়তা, স্বাধীনতার নিশ্চয়তা আমরা চেয়েছিলাম। সেই অর্থবহ স্বাধীনতাকে কি পেয়েছি আমরা? আপনি কি মনে করছেন? এবং এই নতুন প্রজন্ম হিসেবে মানে আপনাদের লড়াইটা কোথা থেকে শুরু করতে চান দেশের সাথে? অনিন্দ, আমার প্রশ্নটা কি বুঝেছেন? আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ। জি জি। আমি আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক শ্রোতা আজকের এই আয়োজনটি শুনছেন কিংবা দেখছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। একইভাবে আমার সাথে যারা বিজ্ঞ আলোচকরা অংশ নিচ্ছেন তাদের প্রতি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লুকিয়ে আছে, এবং আমার পূর্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের জনতার মেয়র, তিনি যে কথা বলেছেন আমি মনে করি সেখানেও এর উত্তরটা কিছুটা হলো স্পষ্ট হয়েছে। দেখেন, আমি যদি এভাবে বলি হয়তোবা আমার কথায় কেউ একটু অবাক হবেন, কিন্তু বাস্তবিক কথা হচ্ছে 1971 সালের 26শে মার্চের আগেও কিন্তু কাগজে কলমে আমরা একটি স্বাধীন ভূখণ্ডেরই মানুষই ছিলাম। সে ভূখণ্ডটি ছিল পাকিস্তান। 1947 সালে দেশ বিভাগ হলো, একটি পাকিস্তান এবং আরেকটি ভারত। আমরা কিন্তু 1971 সালে 26শে মার্চের আগেও কাগজে কলমে একটি স্বাধীন রাষ্ট্র, সেটি পাকিস্তান রাষ্ট্রের অংশ ছিলাম। 47 সালে দেশ বিভাগ আমাদের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারলো না বলেই তো একে একে ধারাবাহিকভাবে 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত, যেটি ইশরাক বলবার চেষ্টা করেছে। 52 সালের ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66, 69, 70-এর নির্বাচন, 71, এগুলো তো সব ধারাবাহিক একটা বিষয়। অর্থাৎ আসলে কেন মানে পাকিস্তান রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্রকে ভেঙে আরেকটি রাষ্ট্র করবার প্রয়োজনীয়তা বা কেন? প্রয়োজনীয়তা এই কারণেই হলো যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে ভারত ভাগ হয়েছিল, এই অঞ্চলের মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ দেখলো যে তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা এই ভূখণ্ডে পূরণ হচ্ছে না। যে পশ্চিমা শাসক গোষ্ঠী বাংলাদেশকে শোষণ করছে, বাংলাদেশের জনগণ বারবারই বঞ্চিত হচ্ছে, যদিও এই অঞ্চলের সম্পদ তারা লুট করে নিয়ে
পশ্চিম পাকিস্তানে বড় বড় প্রাসাদ হচ্ছে, বড় বড় অট্টালিকা হচ্ছে, তারা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, কিন্তু আমাদের উৎপাদিত পণ্য আমাদের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার হচ্ছে না। যে কথাটি আলোচিত হলো যে 22 পরিবার এগুলো সবগুলো ভোগ দখল করছিল। এরকম ছোটখাটো বিষয়, আপনি আপনার নিজের ভাষায় কথা বলবার অধিকার হারাচ্ছেন, আপনি আপনার মেধা যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, মেধা যোগ্যতা থাকবার পর আপনার চাকরিতে যথাযথ প্রমোশন হচ্ছে না, এই এক একটা ঘটনাগুলোই তো আলটিমেটলি আপনাকে মুক্তিযুদ্ধ সংগঠন করতে সহায়তা করেছে। আজকে এরকম একটি পরিস্থিতিতে যেটি দাঁড়ালো, মুক্তিযুদ্ধ সংগঠিত হলো একটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে। প্রশ্ন হচ্ছে, কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, তাহলে কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা দেওয়ার প্রয়োজন হলো? তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলেন বলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল। এরপরে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হলো। এই স্বাধীন ভূখণ্ডের জন্য, এই লাল সবুজের পতাকার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিলেন, 3 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিলেন। নিছক তো একটি 50,598 বর্গ মাইলের ভূখণ্ড পাবার জন্য নয়, নিছক লাল সবুজের একটি পতাকা পাবার জন্য নয়, তারা চেয়েছিল অর্থনৈতিক। আপনি দেখবেন তখনকার কথা ছিল মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ না, মুক্তিযুদ্ধ। মুক্তিটা কি? শোষণ বঞ্চনা থেকে তারা মুক্তি চেয়েছিল, তারা অর্থনৈতিক মুক্তি চেয়েছিল, তারা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। তাহলে যেই সমস্যাগুলো ছিল, সহজ কথা, সে সমস্যাগুলো থেকে তারা মুক্তি চেয়েছিল। প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার 52 বছর পর আমরা কি তার কতটুকু অর্জন করতে পেরেছি? আমরা কি শোষণ বঞ্চনা থেকে মুক্তি পেয়েছি? স্বাধীনতার ঘোষণায় বলা হচ্ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সকল মানুষকে কি স্বাধীন বাংলাদেশের 52 বছর পর সকল মানুষকে কি এক দৃষ্টিতে দেখা হচ্ছে? নিশ্চয়ই না। শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দল বাংলাদেশের নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ করছেন, এবং ওই রাজনৈতিক দলের মতাদর্শে যদি আপনি বিশ্বাসী না হন, তাহলে কার্যত দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে এই স্বাধীন ভূখণ্ডে আপনাকে বাঁচতে হচ্ছে। মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই কথা নাই বা বললাম, মর্যাদার কথা বাদ দিন, ন্যূনতম মানবিক অধিকারই তো এই মুহূর্তে আমাদের মানবাধিকার নেই। প্রতিনিয়ত গুম খুনের শিকার মানুষ হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে, যেই স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা তৎকালীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে লক্ষ্য নিয়ে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল, বলতে কোনো দ্বিধা নেই যে স্বাধীনতার 52 বছর পরে এই 2023 সালে দাঁড়িয়ে বলতে ন্যূনতম দ্বিধা নেই যে মুক্তিযোদ্ধাদের সে স্বপ্ন কিংবা আকাঙ্ক্ষার ন্যূনতম পূরণ হয়নি। এখানে আমাদের দায়টি হচ্ছে, আমাদের পূর্বপুরুষেরা সে সময় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, নিজেদের জীবনকে তুচ্ছ করে তারা দেশ মাতৃকার এই অধিকার আদায় তারা লড়াই করেছিলেন। অন্তত তারা আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড তো দিয়েছেন, অন্তত বাংলাদেশি পরিচয় বাস করবার, একটি গর্বিত বাংলাদেশি হিসেবে পরিচয় দেবার সুযোগ তো করে দিয়েছেন। হ্যাঁ, যে স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধ করেছিলেন, সে স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ হয়নি, সেটি নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষদের দায় না। এটি হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সংকীর্ণতার কারণে আজকে বাংলাদেশ রাষ্ট্রের এই অবস্থা। সেখানে আমরা যারা স্বাধীনতার পরবর্তী প্রজন্মের অংশ, আমরা যারা আমাদের এই বাবা মায়ের গর্বিত উত্তরাধিকার, আমাদের দায়িত্বটি হচ্ছে যেই লক্ষ্যটা নিয়ে, যেই শোষণ বঞ্চনা থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করবার জন্য তারা যুদ্ধ করেছিলেন, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের জীবদ্দশায় অন্তত তাদের সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষাটার বাস্তবায়ন করা। তাহলে অন্তত যারা সেদিন জীবন দিয়েছিলেন, যারা সেদিন সম্ভ্রম দিয়েছিলেন, তারা অন্তত মনে করবেন যে তাদের উত্তরাধিকার এটুকু যোগ্য হয়েছে যে অন্তত যে স্বপ্নটি তারা বাস্তবায়ন করতে পারেনি, সেই স্বপ্নটুকু তাদের উত্তরসূরিরা বাস্তবায়ন করলো। আমি মনে করি সেই লক্ষ্য নিয়ে আমি লড়াই করছি, সেই লক্ষ্য নিয়ে ইশরাক লড়াই করছে, সেই লক্ষ্য নিয়ে আমাদের মতো অন্তত 10 কোটি তরুণ যুবক আজকে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিভাবক মেনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে সোচ্চার রয়েছে। এটি আসলে আমাদের দায়িত্ব এই মুহূর্তে। অনেক অনেক ধন্যবাদ অনিরুল ইসলাম অমিত, এত সুন্দর করে মানে সত্য কথাটাকে এত সহজ করে বলবার জন্য। আমরা আসলে এই দায় কারোর উপর চাপাতে পারি না, আমরা সেই আশাবাদ ব্যক্ত করি যে আমরাই পারবো একদিন সঠিকভাবে। এখন ডক্টর মোজাহিরুল হক ওনার কাছে চলে যাচ্ছি, যিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার
তিনি ছিলেন মানে প্রাক্তন রাজনীতিবিদ। তিনি ছাত্র অবস্থায় রাজনীতি করেছেন, বিভিন্ন অধিকার আন্দোলনে তিনি সোচ্চার ছিলেন। তিনি 1963 সালে শিক্ষা কমিশন রিপোর্ট বাতিল ও অন্যান্য অধিকার আন্দোলনে ছিলেন একেবারেই সামনের সারি। এবং 67 সনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের জিএস ছিলেন, নির্বাচিত জিএস ছিলেন। কিন্তু আজকে কিন্তু তিনি কোনো সংগঠনের নয়। তিনি মুক্তিযুদ্ধের সময় আপনজন হারিয়েছেন। তিনি একজন নয়, দুইজন নয়, তিনজন আপন সহোদরা, আপন বোনকে হারিয়েছেন। তার পরিবারের পাঁচজন মানুষ রক্তাক্ত হয়েছিল সেই মুক্তিযুদ্ধে। এমনি একটি গর্বিত পরিবারের সন্তান তিনি। আমরা মুক্তিযুদ্ধের আসলে, আপনারা চলে গেলে, আপনারা এই মানে মুক্তিযুদ্ধ এই প্রজন্মেতে এসে আপনারা হচ্ছেন মানে একেবারেই প্রবীণ, এবং আপনারা যদি না থাকেন তাহলে সঠিক ইতিহাস এই প্রজন্ম জানতে পারবে না। তাই আপনাদের কাছে এই প্রজন্মের কিছু বলার থাকে, আপনাদের কাছে সেটাই আমাদের মানে আশা। কেনই বা অনিবার্য ছিল সেদিন স্বাধীনতা যুদ্ধ? মুজিব ভাই, আপনি যদি আপনার নিজের মুখে সেই দিনকার কথাগুলি ব্যক্ত করেন। প্রফেসর মোজাহারুল হক। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমি শুনছিলাম যে আমাদের এখনকার প্রজন্মের দুই নেতা আমাদের সাথে আছেন, এবং আরেকজন যিনি আছেন তিনি আমার অত্যন্ত সুপরিচিত এই কারণে যে ওনার সাথে আমার মামা মিনহাজউদ্দিন সাহেব কাজ করেছেন, এবং তার কাছে আমি স্যারের অনেক প্রশংসা শুনেছি সে সময়। আর সে কারণে আর এখনো কিছুটা তার সাথে, তার রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। আমাকে যেভাবে পরিচয় করে দিয়েছে, আমি প্রথম কথা হলো আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 27শে মার্চ মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি, এবং মুক্তিযুদ্ধ যোগ দেওয়ার পরে আমার জীবনে যে সমস্ত ঘটনাগুলি চলে গিয়েছে সেখানে মুক্তিযোদ্ধা পরিচয়টা আমি ব্যবহার করি না। কারণ আমার পরিবার যারা বেঁচে আছেন তারাও মনে করেন আমার যে স্বজন হারানো, আমার যে 3টি বোন শহীদ হয়েছে, আর আরো 4টি ভাই এবং 2টি বোন, তার মানে 6 জন, আরো 6 জন তারা পাকিস্তানিদের গুলির আঘাতে, গোলার আঘাতে তারা কিন্তু আজকে এই ক্ষত নিয়ে বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন তারা ক্ষত নিয়ে 6 জন। আর 3 জন যারা আমার পরের বোন ছিল পিঠে, তারা 3 জন মারা গিয়েছেন। সেই জন্য মুক্তিযোদ্ধা পরিচয়টা আমি দিই না, কারণ এই পরিচয়টা দেওয়ার আমার অধিকার নাই। আমি কোনো সার্টিফিকেট গ্রহণ করিনি। আর আমার বোন 3 জন যখন শহীদ হয়েছে তখন 2000 করে টাকা নিয়ে এসেছিলেন আওয়ামী লীগের নেতারা। আমার বাবা বলেছিলেন যে তাদের রক্ত দেশটার জন্য দেওয়া হয়েছে, আমি সেই রক্ত বিক্রি করতে চাই না। আমি তার পিছনে দাঁড়িয়েছিলাম। তখন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি ছিলেন জহুর আহমদ চৌধুরী, এবং সাধারণ সম্পাদক ছিলেন মান্নান সাহেব। তো আমি শহর ছাত্রলীগের মহিউদ্দিন আমার ক্যাবিনেটে, উনি ছিলেন জিএস, আমি ছিলাম সভাপতি। আমার ছোট্ট রাজনৈতিক পরিচয়টা আজকে এই জন্য দিলাম যে এই পরিচয়টা আমি কোনো সময় ব্যবহার করি না এবং করবো না, করতে চাই না, শুধু পরিচিতির খাতিরে বললাম। আমি দেশ স্বাধীন হওয়ার পরে চাকরিতে যোগ দিয়েছি, এবং সরকারি নিয়ম মতো কোনো রকম রাজনৈতিক পরিচয় যাতে আমার না হয় সেই জন্য আমি কোনো রকম রাজনীতিতে অংশগ্রহণ করিনি। তবে রাজনীতিতে আমার হাতে খড়ি 1963 সালে এবং 62-63 সালে আমাদের শিক্ষা কমিশনের একটা রিপোর্ট নিয়ে সেই সময় আমাদের আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের আমি প্রথম রাজনীতিতে অংশগ্রহণ করি এবং যোগ দিই। তারপরে থেকে আমার শিক্ষা জীবনে চিটং কলেজ, চিটং মেডিকেল কলেজ এবং আরো যা বৈদেশিক শিক্ষা যা আছে আমার, তা মিলিয়ে চাকরি জীবনে আমি কোনো রাজনৈতিক গ্রুপে পর্যন্ত অংশগ্রহণ করিনি। আমি বিএম এর একজন আজীবন সদস্য। এই পরিচয়টুকু এই জন্য দিলাম যে যেহেতু আমি মুক্তিযুদ্ধ হিসাবে আমার নামটি সেই তালিকায় নেই, সেই জন্য আমি এই পরিচয়টা কখনো কোথাও দেই না, কখনো করি না। বাট আমি গর্ববোধ করি যে দেশের জন্য যে 9 মাস, তার মধ্যে 7 মাস আমি মুক্তিযুদ্ধে জড়িত ছিলাম। পরের সময়গুলি পারিবারিক কারণে আর আমি শেষ করতে পারিনি, বা আমার পরিবারকে ছেড়ে আমি যেতে পারিনি কোথাও।
বা সোজা কথায় ভারত যেতে পারি। তো এখন আমি যে কথাটা বলবো, ইশরাক এবং এরশাদের দুজন এই এখনকার যুব নেতৃত্ব আমি বলবো তাদের কাছে শুনতে গিয়ে, যে 27শে মার্চ আমার যেদিন জিয়াউর রহমান সাহেব ঘোষণা করলেন, আমি আগেই বলেছি আমি চট্টগ্রামের ছাত্র, চট্টগ্রাম মেডিকেল কলেজের। সেই দিন মেডিকেল কলেজ থেকে 27শে মার্চ আমরা বেরোয় যাই, কারণ 25 এবং 26শে মার্চ এই 2 দিন কিন্তু প্রচুর আহত লোকজন কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে সেবার জন্য এসছে। কারণ পাকিস্তানিরা ক্যান্টনমেন্টে প্রথম হামলা করে দুপুর রাতে, এবং তারা বিশেষ করে ক্যাডেট যারা ছিল তাদের উপরে, এবং সেই ক্যাডেটরা আহত অবস্থায় মেডিকেল কলেজে আসে, আমরা তাদের সেবা করছিলাম। পরের দিনও আমরা সেবা চালিয়ে গেছি। কিন্তু 27শে মার্চ বিকেল বেলা সেইখানে সাউন্ড বম ফেলা হয় আমাদের মাঠে, এবং তারপরে হসপিটাল খালি হয়ে যায়, এবং সবাই যখন ছেড়ে যাচ্ছে আমাকেও বাধ্য হয়ে এই ক্যাম্পাস ত্যাগ করতে হলো, রোগীদের সেবা দেওয়া বন্ধ করে এবং তাদেরকে বাড়িতে পাঠিয়ে। আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি সেটা হলো পলিটিক্যাল, রাজনৈতিক যে দলগুলি, আমি বিএনপির কথাও বলবো, তারা গতানুগতিক রাজনীতি এখনো করছে। আজকে রাজনীতি কিন্তু অনেক বিজ্ঞান ভিত্তিক হয়ে গেছে। জিয়াউর রহমান সাহেব যে কথা বলেছিলেন প্রশিক্ষিত রাজনৈতিক নেতা এবং কর্মীর কথা, সেই জায়গাটায় আমাদের যথেষ্ট ঘাটতি আছে। আমার বলতে কোনো অসুবিধাই নেই, কারণ একটা বিজ্ঞানসম্মত রাজনীতিক দল হিসাবে যদি আমরা দলটাকে গড়ে তুলতে না পারি, তাহলে কিন্তু আগামী দিনগুলিতে আমরা এই যে এখনকার যে ইয়াং জেনারেশন, তাদেরকে যদি প্রশিক্ষিত করে তুলতে না পারি, সত্যিকারের নেতা হিসাবে গড়ে তুলতে না পারি, এবং নেতা হিসাবে তাদের রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি এই জিনিসগুলি ঠিক করতে যদি না পারি, তারা যদি, আমরা একটা অ্যানালাইসিসের কথা বলি, আপনি তো জানেন সোয়াট অ্যানালাইসিস কথা বলি, সেই কথাটা সোয়াট বলতে আমরা বুঝি স্ট্রেংথ, উইকনেস, থ্রেট এন্ড অপরচুনিটি, অপরচুনিটি এন্ড থ্রেট। এখন আমার যে আজকে যে দুজন ইয়াং নেতা আমাদের সাথে আজকে কথা বলতে এসেছেন, আমি তাদেরকে বলবো তারা জানে কি না যে তাদের নিজস্ব স্ট্রেংথ কি রাজনীতি করার, নিজের স্ট্রেংথ। তারপরে তিনি যদি আগামী দিনে নেতা হতে চান, তাহলে তার প্রথম যে কাজটা করতে হবে যে একজন নেতার ক্যারেক্টারিস্টিক্স গুলি কি হওয়া উচিত তাদের। এটা এমন না আমি তাদেরকে বলবো না যে তারা সেগুলো জানেন না বা জানেন, তবে পিতৃ পরিচয় দিয়ে রাজনীতি করাচ্ছে তাদেরকে মনে রাখতে হবে তাদের নিজেদেরকে এমন ভাবে গঠন করতে হবে যাতে তারা নিজের পরিচয়ে নেতৃত্ব গ্রহণ করতে পারেন এবং নেতৃত্ব দিতে পারেন। পরবর্তী যে কথাটা আমি বলবো যে প্রশিক্ষিত কর্মীর জন্য আজকে কিন্তু বিএনপির একটা সুযোগ আছে এবং তারা সেই সুযোগটা নিচ্ছেও। তো সেই জায়গায় এই ইয়াং নেতাদের প্রশিক্ষণ যদি আমরা দিতে পারি, তাহলে তারা কিন্তু প্রশিক্ষিত এখানকার থেকে বেটার পারফরমেন্স করতে পারবেন নেতা হিসেবে। এই জায়গাটায় যেহেতু আমাদের যে সম্মানিত নেতা এখানে আছেন, আমি বলবো যে জিয়াউর রহমানের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে তার যে চাহিদা ছিল সেটা, যেটা তিনি সেই সময় বিশ্বাস করতেন, যে পার্টিটাকে বিজ্ঞানসম্মত করতে হবে এবং প্রশিক্ষিত কর্মী গঠন করতে। কারণ আজকালকার রাজনীতি যেই জায়গায় চলে গিয়েছে এই আধুনিক বিশ্বে এখনকার, সেটা হলো এভিডেন্স বেসড। এভিডেন্স বেসডে বলা যায় যে গবেষণা ভিত্তিক রাজনীতি, এবং বিএনপিকে যেটা করতে হবে সেটা হলো এখনকার রাজনীতির সাথে তাল মিলাতে হলে একটা গবেষণা ভিত্তিক বা এভিডেন্স বেসড দল হিসাবে আজকে যদি বা কর্মীদেরকে যদি গড়ে তুলতে পারেন, তাহলে তাদের আগামী দিনের রাজনীতি অন্য রাজনৈতিক দলের চেয়ে বেটার করতে পারবেন। তো আমার একটা অনুরোধ থাকবে যে তারা দলটাকে বিজ্ঞান ভিত্তিক রাজনীতি করুক, যেটা এই যুগের চাহিদা এবং এই যুগের মানুষের কাছে পৌঁছার জন্য একটা বিশেষ উপায়, এবং তাদের ফিডব্যাক পাওয়ার জন্য একটা বিশেষ উপায় এই বিজ্ঞানের চর্চা করুক। তো আমি কথা আর বাড়াবো না। আমি এই যে আমাদের আগামী দিনের দুজন রাজনীতিবিদ যারা আমাদের সন্তান তুল্য, কারণ সাদেক হোসেন খোকা আমাদের এক সময়কার আমরা রাজনীতি করেছি, সুতরাং তারা আমাদের সন্তান তুল্য এই দুইজন। আমি তাদের প্রতি অনুরোধ জানাবো যে তারা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের
কি কি ক্রাইটেরিয়া থাকা উচিত, কি কি গুণাবলী থাকা উচিত, সেই গুণাবলী সম্বন্ধে জেনে তারা যেন সেই অনুযায়ী তাদের আগামী দিনের নেতৃত্ব গঠন করেন এবং নিজেদেরকে তৈরি করেন। সেটা হবে বিএনপির জন্য অথবা যে কোনো রাজনৈতিক দলের জন্য এবং দেশের জন্য মঙ্গলজনক হবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মজিবুল হক। আপনার মানে এই এই জায়গার অভিজ্ঞতা থেকে আপনি যে আমাদেরকে অনেকগুলো উপদেশ দিলেন, বা মানে আপনি আমাদের সঙ্গে ছিলেন, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার যে কর্মসূচি, সেটার সাথে আমরা আসলে সবাই মোটামুটি সম্পৃক্ত। আর এখানে আসলে রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলে একটা জিনিস হয়, সেটা হলো যে ছোটবেলায় যে ইন্টার্নশিপ, রাজনৈতিক ইন্টার্নশিপ, সেটা মার কোলে ছড়েই হয়ে যায়। তো আজকের দুজন রাজনীতিবিদ অবশ্যই মানে অনেকটা পরিপক্ক এবং অনেকের চেয়ে অনেক ভালো নেতা, এটুকু আমি জোর গলায় বলতে পারি। তারা আগামীতে আরো তাদের অনুসারীদেরকে তাদের মতো যোগ্য করে তুললেই আসলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির খুব কাছাকাছি চলে যাব, আদর্শের কাছাকাছি চলে যাব, এটা আমার ধারণা আর কি। যাই হোক, এখন আমি নজরুল ইসলাম খান কাছে চলে যাচ্ছি। আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে, নজরুল ইসলাম খান? হ্যাঁ, আপনি 71-এ জয়দেবপুর মেশেল টুলস ফ্যাক্টরির মানে শ্রমিক ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, আমি আগেও বলেছি। আপনি 5ই মার্চ আর্মি পরিচালিত ইস্ট পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে যুদ্ধ প্রায় আপনিই বাঁধিয়ে দেন, কারণ আপনি তখন অস্ত্রগুলো তুলে দিয়েছিলেন, বেঙ্গল রেজিমেন্টের অস্ত্রগুলো তুলে দিয়েছিলেন সাধারণ মানুষ এবং শ্রমিকদের মধ্যে। তারপরে আপনি ব্রিগেডিয়ার জাহান জেব আবরারের বিরুদ্ধে একেবারে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এখনো সেই দিবসটি পালিত হয়। আপনি আমাদেরকে এই প্রজন্মের কাছে আপনি কিংবদন্তি, মানে জীবন্ত একজন মুক্তিযোদ্ধা। তো 71-এ মুক্তিযুদ্ধে দেশের ছাত্র, কৃষক, শ্রমিক, সামরিক বাহিনী, ইপিআর পুলিশ সহ সব ধরনের নারী এবং পুরুষ অংশগ্রহণ করে। আওয়ামী লীগ কিন্তু নিজেদেরকে সবসময় মুক্তিযুদ্ধের সেল এজেন্ট মনে করে, অথচ মুক্তিযুদ্ধ ছিল একদম সম্পূর্ণভাবে একটি জনযুদ্ধ। অধিক সংখ্যক মুক্তিযোদ্ধাদের দল কিন্তু বিএনপি। তো আপনি আসলে তাদের এই দাবি যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, তিনি যুদ্ধই করেননি, তিনি একটি গুলিও ছুড়েন নাই, মানে এই যে বিকৃত ইতিহাস শুনতে হচ্ছে কষ্ট করে। তো আপনি কি বলবেন যে এই প্রজন্মকে কি বলবেন, আসলে সঠিক ইতিহাসটা আপনাদের কাছে জানতে চাই এই জাতি। ধন্যবাদ নজরুল ভাই, আমাকে যদি ধন্যবাদ। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি, ওকে, আমি শুনতে পাচ্ছি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। স্পষ্ট। প্রথমেই এই মহান মুক্তিযুদ্ধ শুরুর এই মাসে আমি গভীর শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার ঘোষক, এবং যিনি সর্বপ্রথম অস্ত্র হাতে নিয়ে বলেছিলেন উই রিভল্ট, আমরা বিদ্রোহ করলাম, এবং তার বাহিনীর সৈন্যদের নিয়ে সংগঠিতভাবে সর্বপ্রথম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। চট্টগ্রামের যে প্রতিরোধকে মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব তার বক্তব্যে 17 এপ্রিলের বক্তব্যে বলেছিলেন যে এই প্রতিরোধ যেন স্ট্যালিনগ্রাডের প্রতিরোধের মতো। সেই প্রতিরোধ সংগ্রামের যিনি নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে শহীদ সামরিক বেসামরিক মানুষের প্রতি। একটু আগে আমাদের ভাই প্রফেসর মুজাহিরুল হক সাহেব যেটা বললেন যে তার বোন, 3 জন বোন শহীদ হয়েছেন, আমি শ্রদ্ধা জানাই যে সেই শোক ধারণ করেও তিনি লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, দেশ এবং দেশের কল্যাণের জন্য কাজ করে চলেছেন এখনো। আমারও আত্মীয় স্বজন অনেকেই শহীদ হয়েছেন।
আমি বলি, খালেদ বিন ওয়ালিদ ইসলামের খুব বড় একজন সেনাপতি। তিনি একদিন তার গায়ের চাদর সরিয়ে সবাইকে দেখিয়ে বলেছিলেন যে আমার গায়ে একটু জায়গা নাই যেখানে কোনো আঘাতের চিহ্ন নাই। 100টা জিহাদে তিনি অংশ নিয়েছিলেন। তিনি বলেছেন যে আমার গায়ে একটু জায়গা নাই যেখানে আঘাতের চিহ্ন নাই, কিন্তু আমি কত আশা করেছিলাম যে আমি শহীদ হব, কিন্তু আল্লাহ আমাকে সেই শাহাদাতের সুযোগ দেন নাই। অর্থাৎ আল্লাহ না চাইলে শহীদ হয় না কেউ। তো সেই কারণে হয়তো শহীদ হই নাই, কিন্তু চোখের সামনে অনেককে শহীদ হতে দেখেছি। এই অভিজ্ঞতা ভোলার না, এবং কষ্টটা সেই জন্যই বেশি লাগে যে কখনো কখনো মনে হয় আর কি যে তারা তো তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পেরেছি কিনা। একটু আগে মোজাহির ভাই যে কথা বলেছেন আমি একমত তার সঙ্গে, যে সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নাই, এবং সক্ষমতার ক্ষেত্র এবং প্রয়োজন সৃষ্টি হয় সময়ের প্রেক্ষিতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠন করেছিলেন তখন কিন্তু বিএনপি অফিস যত বড় ছিল তার চেয়েও বড় ছিল বিএনপির সামাজিক এবং রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র, এবং নিয়মিত সেখানে প্রশিক্ষণ হতো। আমাদেরকে সেখানে নিয়মিত প্রশিক্ষণ নিতে হয়েছে এবং উনি নিজে উপস্থিত থেকেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের যে দুইজন আজকে তরুণ প্রজন্মের যে দুই নেতা, আমাদের যে দুই সন্তান তুল্য বিএনপির নেতারা উপস্থিত আছেন, তারাও কাজের মধ্য দিয়েই প্রশিক্ষিত হচ্ছেন। হয়তো আনুষ্ঠানিক প্রশিক্ষণ না, কিন্তু কাজের মধ্যে দিয়ে প্রশিক্ষিত হচ্ছেন তারা। আমি বিশ্বাস করি যে তাদের জন্ম থেকে যা তারা দেখেছেন, শিখেছেন, এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যা তারা শিখছেন এবং দেখছেন, এটা আরো সমৃদ্ধ হবে। যেটা মোজাহির ভাই বলেছেন যে আমরা যদি পারতাম যে আনুষ্ঠানিক সে ধরনের কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে আরো ভালো হতো। কিন্তু তার বাইরেও যতটুকু তারা করছেন আমি আনন্দিত যে কিছুটা নিশ্চিত যে আমরা যখন থাকবো না তখন এরা আমাদের দলটাকে শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার যে কাজ, তারেক রহমান সাহেবের নেতৃত্বে তারা সেটা এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি আলোচনাটা এইভাবে করতে চাই যে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যা কিছু অর্জন করেছিলাম সে অর্জনকে আমরা ধরে রাখতে পারি নাই, ধরে রাখতে দেওয়া হয় নাই, বাধা সৃষ্টি করা হয়েছে। এবং এই কোনোটাই এমনিতেই হয় নাই, জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে এটা হয়েছে। বারবার আমরা দেখেছি যে যারাই এই দেশটাকে মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ করে গড়ে তুলতে চেয়েছে, তাদেরকেই হয় খুন করা হয়েছে, না হয় তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে, নানাভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। কাজেই আমি বলবো যেটা সেটা হলো যে আমাদের যতটুকু সাফল্য সেটা যথেষ্ট না, কিন্তু আমাদের বিফলতার কারণ শুধু আমরাই না। নবাব সিরাজউদ্দৌলা নাটক যারা শুনেছেন তারা শুনেছেন যে নবাব সিরাজউদ্দৌলা, তার বিরুদ্ধে অনেক সমালোচনা হচ্ছিল। তখন তিনি বলছিলেন আর কি যে যত কালিয়া আমার অঙ্গে দেখছো তার সবটাই আমার গা ফুটে বেরোয়নি, বাইরে থেকেও কিছু ঢেলে দেওয়া হয়েছে। কাজেই আমাদের অসাফল্য যা আছে সেটা সবটাই আমাদের দোষে হয় নাই, বাইরে থেকেও চাপিয়ে দেওয়া হয়েছে অনেক কিছু। আমি একটা বলতে চাই একটা একটা করে, যেটা সেটা হলো যে কি আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করেছিলাম। এবং আমাদের এই মুক্তিযুদ্ধ না খালি, সব সমাজে সব সময় লড়াইটা হয় কেন? মানুষের যখন ক্ষোভ, বেদনা, কষ্ট এটা যখন ক্রোধে রূপান্তরিত হয় তখন লড়াই হয়।
যেমন আমরা ভাষার জন্য লড়াই করেছিলাম। আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা অস্বীকার করা হলো যখন, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। 69-এ গণঅভ্যুত্থান আমরা করেছি। আইয়ুব খানকে বলা হয়েছে লৌহ মানব, কিন্তু তার উন্নয়নের 1 দশক পূর্তি হতে না হতেই এদেশের মানুষই 69-এ গণঅভ্যুত্থান করে তাকে ক্ষমতাচ্যুত করেছে। ইয়াহিয়া খানও টিকতে পারেনি। আমরা 71-এর মুক্তিযুদ্ধ করেছি। একটু আগে ইশরাক বলেছে, অমিত বলেছে, মাজার ভাই বলেছেন যে বৈষম্যের অবসান একটা বড় দাবি ছিল নিঃসন্দেহ ক্রমে। 70-এর নির্বাচনের মূল অস্ত্র ছিল একটা পোস্টার, সোনার বাংলা শ্মশান কেন। সেখানে একেবারে 1-2 করে পয়েন্ট করে লিখে দেওয়া হয়েছিল যে পূর্ব পাকিস্তানে সামর্থ্য কি তারা অর্জন করে আর কি তারা পায়। দেখা যাচ্ছে যে প্রচন্ড বৈষম্যের শিকার করা হয়েছে পূর্ব পাকিস্তানের মানুষদের, এবং তারা এতে ক্ষুব্ধ হয় এবং তাদের যে প্রতিনিয়ত যে সংকটের সম্মুখীন হচ্ছিল সেটার প্রতিবাদে তারা ফিটে পড়েছিল। এবং আরেকটা বড় পয়েন্ট এখানে যে কখনো কোনো শাসক যদি জনগণের সম্মতি ছাড়া তার উপর চেপে বসে তাহলে মানুষের ক্রোধ এবং ক্ষোভ বাড়ে। যখন মানুষের যে স্বাভাবিক আকাঙ্ক্ষা সেটা যখন পূর্ণ হয় না, তখন সেটা পূরণ করার লক্ষ্যে সে লড়াই সংগ্রামে যুক্ত হয়। আপনার প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সেটাই হয়েছে। আমরা মহান মুক্তিযুদ্ধ সে কারণে হয়েছে, এটা কোনো বিশেষ কাউকে ক্ষমতায় বসানোর জন্য বা বিশেষ কারো কোনো আপনি বিশ্বাস করেন যে আমরা মুক্তিযুদ্ধে যখন গেছি আমরা কোনো দল করতাম না, কোনো রাজনৈতিক দলে ছিলাম না। এবং আমি তো বলি যে হাতে গোনা মাত্র কিছু মানুষ বাদে মুক্তিযুদ্ধের সঙ্গে সক্রিয়ভাবে যারা যুক্ত ছিল, যারা মুক্তিযোদ্ধা ছিল, তারা কেউই কোনো রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে করতেন না। মূল নেতৃত্ব তো দিয়েছে অবশ্যই সেনাবাহিনীর লোকরা, তৎকালীন ইপিআরের লোকরা, পুলিশের লোকরা, আনসার সে সময়ের কিছু তারা, এবং সাথে ছিলেন এদেশের সাধারণ মানুষ, কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, কৃষক, যুবক, সাধারণ মানুষ। আমার পরিষ্কার মনে আছে যে 11 নম্বর সেক্টরে, আমি তখন অলরেডি 3 নম্বর সেক্টরে চলে গেছি, আবার আসছি 11 নম্বর সেক্টরে। সেখানে আমি ক্যাম্পের সামনে বসা, হঠাৎ এক ছেলে মাথায় গামছা বাঁধা, একটা লুঙ্গি পরা, জামা গায়ে, কাঁধে রাইফেল, সে ঝুপ করে এসে আমাকে সালাম করে, স্যার কেমন আছেন। আমি অবাক হয়ে তাকায় দেখি যে আমি ইসলামপুর হাই স্কুলে যখন পড়তাম, যে বাড়িতে লজিং থাকতাম, যে ছেলেটাকে আমি পড়াতাম, সামাদ নাম, সেই ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি জানতাম সে কানে শোনে না ঠিক মতো, জোরে জোরে কথা বলতে হতো তার সঙ্গে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি এখন কানে শোনো? বলে না স্যার, এখনো ভালো শুনি না। তাহলে যুদ্ধ করো কেমনে? বলে সবাই গুলি করে, আমিও গুলি করি। ভাবেন একটা, কতখানি আবেগ, কতখানি উচ্ছ্বাস, স্বাধীনতার আকাঙ্ক্ষা কত প্রবল, যে একটা শ্রবণ প্রতিবন্ধী প্রায় সেরকম একজন মানুষও সে যুদ্ধে রত হয়েছে। সে তো কোনো দল করতো না। এবং সেরকম অসংখ্য মানুষ, আজকে আমরা বলি এত লক্ষ শহীদ, কেন আমরা নাম প্রচার করতে পারতেছি না? কেন তাদের নাম আমরা প্রকাশ করতে পারছি না? কারণ যদি প্রকাশ করা হয় তাহলে দেখা যাবে যে যারা এগুলো দাবি করেন বিভিন্ন কিছু, তাদের তেমন কেউ লোক নাই সেখানে। যারা আছে তারা তাদের কেউ, ওই মোজাল ভাইয়ের বন্ধের নাম আসবে, কিন্তু অন্য বড় বড় যারা কথা বলে তাদের নাম আসবে। আমি বিস্মিত আর যে যিনি প্রথম বিদ্রোহ করলেন, যিনি প্রথম অস্ত্র হাতে নিয়ে লড়াইয়ে নামলেন, যিনি প্রথম সেক্টর কমান্ডার, যিনি প্রথম ফোর্সেস কমান্ডার, এবং যার হাতে মুক্তাঞ্চলে প্রথম স্বাধীন বাংলাদেশের প্রশাসন গড়ে উঠেছিল রৌমারী চিলমারী এলাকায়, যিনি সেটা উদ্বোধন করেছিলেন, যেখানে বাংলাদেশের নিজস্ব প্রশাসন গড়ে তোলা হয়েছিল। দারোগা ছিল, পুলিশ ছিল, প্রশাসন ছিল, বিচারক ছিল, পোস্ট অফিস ছিল, ট্যাক্স আদায় করা হতো। সেই মানুষটা যিনি কামালপুরে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, যিনি সিলেট দখল করেছেন, সেই মানুষটা সম্পর্কে এমন কিছু লোক বলে উনি নাকি যুদ্ধ করেন নাই। কি ভাবেন তারা? চার্চিল যুদ্ধ করে নাই, দাগল যুদ্ধ করে নাই,
এখন যদি এটা খুঁজে বের করি আর কি, যে কোথায় উনি যুদ্ধ করছেন আর কি, তারা সেনাপতি ছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট কয়জনের সঙ্গে লড়াই করেছে? একটা সেনাপতি মানে কি তাও তো বোঝে না এরা। তাই তো মুক্তিযোদ্ধা, এখন বড় বড় নেতারা যারা নিজেদের মুক্তিযোদ্ধা দাবি করে, তারা তো কেউ মুক্তিযুদ্ধ করে নাই, কিন্তু তারা মুক্তিযোদ্ধা না? নিশ্চয়ই। আমি তো বলি আর কি, যে আমরা যখন বলি যে মুক্তিযুদ্ধ যারা অংশ নিয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমার যে গ্রামের কৃষক, গ্রামের শ্রমিক, গ্রামের সাধারণ মানুষ যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে, তারাও মুক্তিযোদ্ধা, তারাও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। দেশে বিদেশে যারা আমাদের সমর্থন জানিয়েছে, বিদেশের যেসব বাংলাদেশি মানুষ তারা অর্থ সংগ্রহ করে আমাদেরকে পাঠিয়েছে, তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। এমনকি অন্য দেশের যেসব মানুষরা, অনেককে আমরা সম্মানিতও করেছি, তারা বাংলাদেশের মানুষই না, ভারতবর্ষের মানুষই ধরনা নাই, তারা সহযোগিতা করেছে। আমরা তাদেরকে শ্রদ্ধা জানাবো না? আজকের দিনে আমাদের সবাইকে শ্রদ্ধা জানানো উচিত। এমনকি আমি তো বলি যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 25শে মার্চ 1971, কিন্তু আমাদের মুক্তির সংগ্রাম তো শুরু হয়েছে আরো অনেক আগে। সেই মুক্তি সংগ্রাম যারা সংগঠিত করেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো দরকার। তারা যদি ক্ষেত্র প্রস্তুত না করতেন, তাহলে হয়তো ঠিক 25শে মার্চ আমরা লড়াইটা শুরু করতে পারতাম না। এই জিনিসগুলো মনে রাখতে হবে আমাদের। এবং আমি বলি আর কি, যেটা সেটা হলো যে নিশ্চয়ই যে গণতন্ত্র, মূলত গণতন্ত্রের জন্যই তো আমরা লড়াই করতাম। যদি পাকিস্তানি শাসকরা তারা গণতান্ত্রিক রায় জনগণের যেটা ছিল সেটা যদি মেনে নিত, তাহলে তো মুক্তিযুদ্ধ হওয়ার কথা না। সেই গণতন্ত্র যেটা প্রধান অর্জন, মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল, সেই গণতন্ত্র আমরা 3 বছর 3.5 বছরের মধ্যে হারিয়ে ফেলেছিলাম, কেড়ে নেওয়া হয়েছিল। এবং তারা কেড়ে নিয়েছিল যারা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের ধারক বাহক, তারাই সবচেয়ে বড় গণতন্ত্রী, তারা কেড়ে নিয়েছিল। আর অভিযোগ করা হয় কাদের প্রতি? যারা সেই অবরুদ্ধ গণতন্ত্রকে আবার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে, যারা বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, যারা সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, যারা বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, সেই বিএনপি বা বিএনপির নেতৃত্বকে অভিযুক্ত করা হয়। আমি একমত, বা আপনার এখানে আলোচক আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি আপনার কাছে ঠিক এখানে আবারও একটা তথ্য সংশোধন করে দেই। অর্ডিন্যান্স ফ্যাক্টরি আমরা সেখানে ভিতরে গিয়ে স্লোগান দিয়েছি এবং ব্রিগেডিয়ার করিমুল্লাহর নেতৃত্বে সামরিক বাহিনীর লোকরা আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, স্ট্যান্ড টু পজিশন নিয়েছে। কিন্তু কারখানার শ্রমিকরা বের হয়ে আসার ফলে আমরা সেখান থেকে চলে আসি। সেখান থেকে কোনো অস্ত্র আমরা নেই নাই, কাউকে দেই নাই। আমরা লড়াই করেছি 19শে মার্চ। 19শে মার্চ ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবরার তার নেতৃত্বে বিরাট এক বাহিনী পাকিস্তানি, তারা গেছিলেন ভাওয়াল রাজবাড়িতে অবস্থিত 2nd বেঙ্গল রেজিমেন্টের যারা বাঙালি সৈন্য বা কর্মকর্তা ছিল তাদেরকে আনআর্ম করতে। এটা বাধা দেওয়ার জন্য আমরা জয়দেবপুর একটা প্রতিরোধ সৃষ্টি করেছিলাম এবং সেখানে রাজেন্দ্রপুর থেকে আসা একটা আর্মির গাড়ি লুট করে আমরা তার থেকে অস্ত্র কেড়ে নিয়েছিলাম। সেটা নিয়ে আমরা যুদ্ধ করেছি। দোনালা বন্দুক ছিল আমাদের সিকিউরিটি গার্ডদের, আজিমুদ্দিন মাস্টার বলে একজনের ব্যক্তিগত বন্দুক। আর সাধারণ মানুষরা লাঠি, সোটা, রেল লাইনের পাথর এগুলো নিয়ে পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করেছিল। অনেক লোক মারা গেছে সেদিন। এবং তারপরে যখন 25শে মার্চ আক্রমণ হওয়ার পরে যখন সেখানকার সেনাবাহিনীরা চলে আসে, তখন আমরা তাদেরকে সাহায্য করেছি চলে আসতে, এবং যে অস্ত্রগুলো তারা নিতে পারে নাই ওইসব অস্ত্র আমরা নিয়েছি এবং নিয়ে জনগণের মধ্যে দিয়েছি। যারা যুদ্ধ করতে চেয়েছে তাদের দিয়েছি। অনেকে রাখতে পারছে, অনেকে রাখতে পারে নাই। কিন্তু সেটা হলো 19শে মার্চ, যেটা প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। এই যে দিবসটাকে সবাই সম্মান করে স্লোগান হয়েছে, আপনি ঠিকই বলেছেন যে স্লোগান হয়েছে জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো। সশস্ত্র প্রতিরোধ করতে হবে যদি স্বাধীনতা চাই আমরা। এটা জনগণ এটাকে স্বীকার করে নিয়েছিল। থ্যাংক ইউ। বলেন। ধন্যবাদ নজরুল ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি ইশরাক হোসেনের কাছে যেতে চাই। ইশরাক, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? দর্শক ইশরাকের কাছে জানতে চেয়েছে যে মুক্তিযুদ্ধের ফেরিওয়ালাদের হাতে দেশের স্বাধীনতা কতটা নিরাপদ, ভোটাধিকার
লুণ্ঠিত, মানবাধিকারের কফিনে শেষ পেরেক পড়েছে। তো নতুন প্রজন্মের জন্য কি কোনো দায়িত্ব আছে কিনা আপনাদের, যেহেতু আপনারা নেতৃত্ব দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর দিয়েই আমার পরবর্তী আলোচনার অংশটি শুরু করতে চাই। আমি মনে করি যে বর্তমান আওয়ামী লীগের হাতে দেশ সম্পূর্ণ অনিরাপদ। মুক্তিযুদ্ধের সকল উদ্দেশ্য এবং চেতনা তারা ধ্বংস করেছে, ভুলুণ্ঠিত করেছে, এবং তারা যে প্রতিনিয়ত নিজেদেরকে মুক্তিযোদ্ধাদের দল, একাত্তরের চেতনা ইত্যাদি যে সকল প্রচারণায় জনগণকে বিভ্রান্ত করছে, তার পুরোটাই 100% ভুয়া। তাদের যে বর্তমান কর্মকাণ্ড সেটা স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সম্পূর্ণ পরিপন্থী কর্মকাণ্ড তারা করছে। তা আমার এই পর্যায়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে আমার এর আগের সেশনে আমি যে কোন প্রেক্ষাপটে যুদ্ধ শুরু হয়েছিল সেই বিষয়ে একটু আলোচনা করেছিলাম। এখন আমি বলবো, একটু আলোচনা করতে চাচ্ছি যে যুদ্ধ চলাকালীন এবং পরবর্তী সময় কি আমরা যদি কম্প্যারিজন গুলা করি যে পাকিস্তান শাসক এবং বর্তমান আওয়ামী শাসকদের মধ্যে, যে ৭৯-এর নির্বাচন যেটি তৎকালীন পাকিস্তানি শাসকরা তারা মেনে নেয় নাই এবং জনগণের রায় তারা মেনে নেয় নাই, বিধায় কিন্তু ৭১-এর যুদ্ধের প্রেক্ষাপটই ত্বরান্বিত হয়। তার ১ বছর পরেই আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধের দিকে ধাবিত হই। তো বর্তমানেও আপনি দেখবেন যে যেভাবে তৎকালীন সময়ে গণতন্ত্রকে উপেক্ষা করা হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং সংসদীয় রীতিনীতিকে সম্পূর্ণভাবে অমান্য করা হয়েছিল, আজকে আপনারা দেখবেন ঠিক একই রূপে ২০১১ সালের ৩০শে জুন 15th অ্যামেন্ডমেন্ট অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু গণতন্ত্রের পথকে রুদ্ধ করে দেওয়া হয়। গণতন্ত্রকে এক প্রকার তখনই কফিনে ঢুকিয়ে পেরেক ঠুকে দেওয়া হয় এবং জনগণের রায় কে সম্পূর্ণভাবে উপেক্ষা করে নিজেদের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে প্রক্রিয়া সেটি তখনই শুরু করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে পুরোপুরিভাবে একদলীয় শাসনতন্ত্র কায়েম করা প্রক্রিয়া সেটি শুরু করা হয়। তো সেখানে আমরা একটা মিল দেখতে পাই যে তৎকালীন পাকিস্তানি শাসক এবং বর্তমান আওয়ামী শাসকদের মধ্যে। দ্বিতীয় যে বিষয়টি আমি আলোচনা আনতে চাই সেটি হচ্ছে যে গণমাধ্যম এবং মিডিয়া এবং প্রচারণা যে বিষয়টি। ৭১ সালে মুক্তিযুদ্ধে চলাকালীন সময় আমি একটু বলতেই হয়, আমার বাবার লেখা একটি বই যেটি এখনো অপ্রকাশিত রয়েছে সেটি প্রকাশ পাবে। তো সেখানে ওনার একটি অপারেশনের বিষয়ে আলাপ করতে গিয়ে উনি তখন বলেছে যে কিভাবে তৎকালীন সময় মিডিয়াকে ব্যবহার করে দেখানো হচ্ছিল যে পাকিস্তানে কোনো যুদ্ধ নেই, মানুষ শান্তিতে রয়েছে। সেখানে চিত্তে পাকিস্তান বলে একটি অনুষ্ঠান তৎকালীন পাকিস্তানি শাসকেরা ডিএফপি, ডিপার্টমেন্ট অফ ফিল্ম এন্ড পাবলিকেশনস থেকে এটি করা হতো, চিত্তে পাকিস্তান। সেখানে রাজধানীর বিভিন্ন এলাকায় তারা ক্যামেরা বসিয়ে যেমন গুলিস্তান এবং আরো অন্যান্য এলাকায় দেখাতো যে সেখানে জনগণ স্বাভাবিক চলাফেরা রয়েছে, যে কোনো যুদ্ধের কোনো পরিস্থিতি নাই, এবং সেটি আপ টু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত এই কাজটি তারা করেছে তৎকালীন সময়। তো আজকে বর্তমান সময় আমরা যেমন আওয়ামী দুঃশাসনের সময় মিডিয়ার উপরে যে বাকশালীয় অত্যাচার সেটির বিষয়ে আমরা আলাপ করি, অর্থাৎ যখন যে সকল গণমাধ্যমকে বন্ধ করে কেবল 4টি পত্রিকা রাখা হয়েছিল, এখনো আপনারা দেখবেন যে চ্যানেল 1, দিগন্ত টিভি, আমার দেশ পত্রিকা এবং সর্বশেষ দিনকালের দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিল করার মাধ্যমে বাকশালীয় রীতিনীতিকে তারা চালু রেখেছে। এর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আমরা আলোচনায় আনা উচিত বলে আমি মনে করি, যে বর্তমান আওয়ামী লীগ এই চিত্তে পাকিস্তানে যেভাবে নিজেদের প্রচারণা করতো, মিথ্যা প্রচারণা, বর্তমান আওয়ামী লীগ সরকারও কিন্তু তারা উন্নয়নের এক বিশাল প্রচারণার মাধ্যমে জনগণের অর্থের ব্যবহার করে তারা বিশাল বিজ্ঞাপন, বিভিন্ন টুলস, তারা মেকানিজম ব্যবহার করে দেখাচ্ছে যে বাংলাদেশে অতি উন্নয়ন হয়ে গিয়েছে, আমরা মধ্যম আয়ের দেশে চলে গিয়েছি, আমরা উন্নত আয়ের দেশে চলে গিয়েছি, আমরা সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, আমেরিকাকে হার মানিয়ে গিয়েছি। এই ধরনের অপপ্রচার কিন্তু তারা লিপ্ত হয়েছে। সেখানে তারা বাংলাদেশের জাতীয় টেলিভিশন সহ অন্যান্য যে প্রাইভেট টিভি চ্যানেল
এবং পত্রিকায় তারা চাপিয়ে দিচ্ছে বিজ্ঞাপন এবং তাদের মিথ্যা প্রচারণার যে অংশ, এবং সেটি জনগণের অর্থ ব্যয় করে কিন্তু তারা এই কাজটি করছে। এখানেও আমরা একটা মিল খুঁজে পাই যে কিভাবে তারা মিডিয়াকে, গণমাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। শেষ যে বিষয়টি বলতে চাই, আমার মনে এটা বলাই বাহুল্য যে মানবাধিকার পরিস্থিতি ৭১-এর যুদ্ধের সময় তখন হত্যা, ধর্ষণ এবং পাকিস্তানি মিলিটারির হাতে মুক্তিযোদ্ধা সহ যারা বাংলাদেশের সাধারণ নাগরিকরা রয়েছে বা সুশীল নাগরিক যারা স্বাধীনতার পক্ষে ছিল, তাদেরকে উপরে যে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে, লাখো লাখো ভাইরা শহীদ হয়েছেন ওই সময়, এবং বহু ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে। বর্তমান সময়ে আপনি দেখবেন যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে গুম, খুন, হত্যা, রিমান্ডে নির্যাতন, কাস্টডিতে নির্যাতন সহ এই ধরনের কর্মকাণ্ডে বর্তমান আওয়ামী শাসক এগুলি করে যারা গণতন্ত্রকামী জনতা, শুধু বিএনপি তো সিংহভাগ নির্যাতনের শিকার, এর বাইরেও গণমাধ্যমের কর্মী, সাংবাদিক কর্মী, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী, শ্রমিক সমাজ, কৃষক সমাজ বিভিন্ন সময় কিন্তু তাদের অধিকারের কথা বলতে গিয়ে এই সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েছে, যেটি পাকিস্তানি বাহিনীর যে নির্যাতন ছিল সেটির সাথে সমতুল্য, তুলনাযোগ্য বলে আমি মনে করতে চাই। এর একটি উদাহরণ যদি আমি আমার এই পর্যায়ের বক্তব্য শেষ করব, সেটি আপনারা দেখেছেন 2018 সালের নির্বাচনের ঠিক পরে নোয়াখালীর সুবর্ণচরে 8 সন্তানের জননীকে কিভাবে গণধর্ষণের শিকার হয়েছিল শুধুমাত্র সে ধানের শীষে ভোট দিয়েছিল বলে। মানে কি নির্মম। তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে বর্তমান আওয়ামী লীগের ছাত্র সংগঠন সন্ত্রাসীরা তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বর্বরচিত ধর্ষণ কাণ্ডের তারা ঘটনা ঘটিয়েছে, সেগুলো গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, এবং আরো নানাবিধ নির্যাতন এই বর্তমান সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়া আমাদের যারা গণতন্ত্রকামী জনগণ রয়েছে, এবং বিএনপির নেতাকর্মীরা তো এটা যেটি বললাম সিংহভাগ শিকার হয়েছে, তাদেরকে বিভিন্ন সময় গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গিয়ে নির্যাতন করা, থানাতে নিয়ে গিয়ে টর্চার করা, এবং বিভিন্ন মামলা মোকদ্দমায় মাসের পর মাস, বছরের পর বছর কারাবন্দী করে রাখা। এখানেও কিন্তু দেখবেন যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তৎকালীন পাকিস্তানি শাসক এবং বর্তমান আওয়ামী শাসকের সাথে তুলনাযোগ্য। তো এই পর্যায়ে আমি আমার মানে এই 3টি বিষয় আলাপ করে আমার বক্তব্য ইতি ঘটাতে চাই। থ্যাংক ইউ। ইশরাক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এত সুন্দর করে বলবার জন্য। আমি এখন অমিত ইসলাম অমিতের কাছে চলে যাচ্ছি। অমিত, আপনি আছেন নিশ্চয়ই আমাদের সঙ্গে? জি আপা, আছি। হ্যাঁ অমিত, আপনি তো এতক্ষণ সবার কথা শুনলেন এবং আপনার উপস্থাপনা অনেক সুন্দর করে আপনি মানে বলেছেন আর কি আপনার যা বলবার। তারপরেও আমি একটু সম্পর্ক প্রশ্ন কিছু করতে চাই। সেটা হলো যে স্বাধীন দেশে তো সুযোগ নেই যে অস্ত্র হাতে নিয়ে লড়াই করবার কিংবা আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার, কিন্তু এই যে ফ্যাসিস্ট সরকারটা রয়েছে সে কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ যে কারণে ঘটেছিল তার সকল যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ঠিক এখন কিন্তু দেশ চলছে সেই ৭১-এর যুদ্ধের একটা অনিবার্য যুদ্ধের সময়ের মতো সময় চলছে। এখন দেশ ওই অবস্থানে চলে গেছে। তো এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এই প্রজন্ম যারা কথাই বলতে পারে না, কথাই বলতে চায় না, নানা রকমের গ্রেফতারি পরোয়ানা থাকে, নানান রকমের ভুয়া মামলা দিয়ে, অসংখ্য ভুয়া মামলা দিয়ে গ্রেফতার করা হয়, ভোটের আগের দিন সকল এজেন্টদেরকে গ্রেফতার করা হয়, এরকম একটা বাজে পজিশনে আমরা পড়ে গেছি যেখানে একমাত্র দল রাজনীতি করবে সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, আর কেউ রাজনীতি করতে পারবে না। তাহলে এই যে অবস্থানটা দেখতে পাচ্ছি, এইখান থেকে আসলে উত্তরণের জন্য নতুন প্রজন্ম কি করবে? তারা কি হাত পা গুটিয়ে বসে থাকবে, নাকি এই ফ্যাসিস্ট সরকারকে রুখবার জন্য আপনাদের প্রজন্মের অনেক কিছু করবার আছে? দেখেন, এই যে আমাদের বিজ্ঞ আলোচক আমার পিতৃতুল্য মুরব্বী নজরুল ইসলাম খান চাচা বললেন যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সরাসরি রাজনীতির সাথে সম্পর্কিত এরকম রাজনৈতিক কর্মী তো অত্যন্ত নগণ্য ছিল। বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষকের সন্তান, শ্রমিক,
শ্রমজীবী, ছাত্র, যুবক, এই সমস্ত মানুষের সম্মিলিত প্রচেষ্টাই তো একটি সশস্ত্র সংগ্রাম রচিত হয়েছিল। হ্যাঁ, তার নেতৃত্ব সশস্ত্র বাহিনী দিয়েছিল, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আজকে আমি বলবো 2023-এ দাঁড়িয়ে এই বাংলাদেশটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়, এই বাংলাদেশটি 18 কোটি মানুষের। আপনি দেখেন গত 14-15 বছর যাবৎ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মূলত লড়াই বলেন, ত্যাগ বলেন, তিতিক্ষা বলেন, আপনি যেভাবেই বলেন, একটি রাজনৈতিক দল এবং একটি রাজনৈতিক দলের কর্মীদেরকেই এটা কিন্তু স্যাক্রিফাইসটা করতে হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের 6 শতাধিক কর্মী জীবন দিয়েছে, গুম হয়ে গেছে। আমাদের 5000-এর বেশি রাজনৈতিক সহকর্মী খুন হয়েছে। 35 লক্ষ থেকে 40 লক্ষ রাজনৈতিক কর্মী আসামি, যারা মিনিমাম 2 বার আপনার জেল খেটে এসেছে। পরিস্থিতিটা কিন্তু এইরকম। আমার প্রয়াত পিতা আইসিইউতে ভর্তি হওয়ার 3 দিন আগেও স্ট্রেচারে যে হাইকোর্টে যে তাকে একটি জামিন নিতে হয়েছিল। এটি হচ্ছে বাস্তবতা। আমি বলছিলাম এই সেশনটা শুরু হওয়ার আগে যে আমি ঢাকায় এসেছি, আমি থাকি যশোরে, আমি ঢাকায় এসেছি, আগামীকাল ঢাকায় আমার একটি মামলায় ফ্রেশ বেল নিতে হবে, আবার আগামী পরশুদিন যশোরে যে আরেকটি মামলার বেল বন্ড সাবমিট করতে হবে। তাহলে দেখেন এখানে নতুন প্রজন্মের দায়িত্বটা কোথায়, একটি ফ্যাসিস্ট সরকারের কাছে। আমি যেটা বলতে চাই যে দেশটা যখন আমাদের সকলের, এই গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনবার জন্য যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করেছিল, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকে দায়িত্বটা রয়েছে। আজকে যদি একটি শ্রবণ প্রতিবন্ধী প্রায় একটি ছাত্র, সে যদি তার আকাঙ্ক্ষা থেকে, তার আবেগ থেকে, তার জবাবদিহিতার জায়গা থেকে, তার বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধতার অংশ থেকে যদি অস্ত্র হাতে তুলে নিতে পারে, তাহলে আজকের বাংলাদেশের শিক্ষিত সমাজ কেন তার দায়িত্বটি পালন করবে না? ফ্যাসিস্ট সরকারকে হটাতে গেলে একটি সিঙ্গেল পলিটিক্যাল পার্টি শুড নট বি এনাফ। এখানে সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্তি প্রয়োজন। আমরা সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাম্প্রতিককালে আপনি দেখ 10 দফা আমরা দাবি দিয়েছে, কিংবা রাষ্ট্র বিনির্মাণের জন্য যে 27টি কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে, সেখানে আসলে সকল সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করবার কথা বলা হয়েছে। আমি এটুকু বলবো যে উই আর ভেরি ফোকাসড। আমরা আমাদের তৎকালীন সময় যেমন আমাদের পূর্বপুরুষেরা তাদের জীবন, যৌবন, ক্যারিয়ারের মায়া বিসর্জন করে যেমন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আমরাও ঠিক তেমনি আমরা কিন্তু আমাদের ক্যারিয়ার এবং আমাদের কিন্তু একটি উন্নত জীবন, একটি নিশ্চিত একটা জীবনকে কিন্তু বিসর্জন করে আমরা এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশে কিন্তু আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য লড়াই করছি। যেটি প্রফেসর মজিবুর হক স্যার বলেছেন, অবশ্যই আমাদের নিজেদেরকে তৈরি হবার প্রয়োজন রয়েছে। যোগ্যতা তো এমন একটি শব্দ যেটি কখনো চূড়ান্ত ভাবে অর্জিত হয় না, প্রতি মুহূর্তে নিজেদেরকে তৈরি করতে হয়। আমাদের অবশ্যই সীমাবদ্ধতা হয়তো বা রয়েছে, আমাদের অবশ্যই ঘাটতি রয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশের মানুষকে ভালোবেসে আগামী প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ আমরা নিশ্চিত করবার জন্য আমরা লড়াই করছি। এই প্রক্রিয়ায় হয়তো আমরা আগামীতে আরো পরিণত হব। আমাদের যেখানে ঘাটতি আছে, আমাদের ছোট ভাইরা, আমাদের সহকর্মীরা অবশ্যই নিশ্চয়ই সেই ঘাটতি পূরণ করবে। আমাদের পূর্বপুরুষেরা যারা এখনো বেঁচে আছেন, যারা মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, যাদের পরিবারের বহু সদস্য জীবন দিয়েছেন, তারা আমাদের পথ চলার ক্ষেত্রে আমাদের পরামর্শ দেবেন, তারা আমাদের গাইড করবেন। আমি মনে করি আমাদের এই সমস্ত সিনিয়র সিটিজেনদের পরামর্শ নিয়ে এবং আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা যদি সকল শ্রেণী পেশার মানুষ যদি এই লড়াইয়ে সম্পৃক্ত হতে পারি, তাহলে অবশ্যই এই ফ্যাসিস্ট এই সরকারের পতন অবশ্যম্ভাবী। আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ। আমি এখানে হতাশার কিছু দেখিনি। হয়তোবা অনেক রক্ত ঝরেছে, হয়তোবা অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে, কিন্তু একটি কথা, যে রাত যত গভীর হবে, যত অন্ধকার হবে, তার মানে দিনের আলো অত্যাসন্ন। আমি একটি নতুন সূর্যোদয় অবশ্যম্ভাবী বাংলাদেশের জন্য, এটি আমি বিশ্বাস করি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে। শুধুমাত্র এই সূর্যোদয়, নতুন সূর্যোদয় আনবার কৃতিত্বটা কোনো একল রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তির দায় নয়। এটি আজকে যারা তরুণ প্রজন্ম সম্মিলিত ভাবেই বাংলাদেশের জন্য একটি নতুন সূর্যোদয় আমরা আনবো। এই লড়াইয়ে আজকে তরুণ প্রজন্মকে আমাদের সাথে সহযাত্রী হবার আহ্বান জানিয়ে আমি আমার এই মুহূর্তের কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ অমিত। আপনারাই অবশ্যই আগামী দিনের
ভবিষ্যৎ এবং আপনাদের হাতে আগামী দিনের নেতৃত্ব নির্ভর করছে। আমি এই মুহূর্তে মোজাহার ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মোজাহার ভাই, আপনি আমাকে শুনছেন নিশ্চয়ই। আমি আপনার কাছে শুধু একটু মানে জানার যে যুদ্ধকালীন সময়ে তো আপনি আওয়ামী লীগের মানে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, জড়িত ছিলেন। আপনি কি নিজের কানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণাটি শুনেছিলেন কিনা, বা এই জাতি যে উদ্বুদ্ধ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঘোষণা থেকে? অনেকেই বলে থাকে যে 7ই মার্চ হচ্ছে, আওয়ামী লীগের অনেকেই বলে থাকে যে 7ই মার্চ হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষণা, কিন্তু আমরা মনে করি না সেটা। কারণ হচ্ছে 25 তারিখ পর্যন্ত কিন্তু হোটেল শেরাটনে, কন্টিনেন্টাল শেরাটনে কিন্তু এই এই মানে আলোচনা চালিয়ে গেছেন। 7ই মার্চ যদি 7ই মার্চে যদি স্বাধীনতার ঘোষণা হতো তাহলে কেন স্বাধীনতা দিবস 7ই মার্চ না হয় 26শে মার্চ হয়েছে? এই প্রশ্নটা তো আমরা করতেই পারি। হ্যাঁ, এটা আমরা বরাবরই এই প্রশ্নটা আমাদের আছে। তো আপনি তো আসলে অন্য সংগঠনের ছিলেন, তো সেই সময় তো নজরুল ভাইও বলেছেন, ক্লিয়ার করে বলেছেন যে শুধু রাজনৈতিক পরিচয়ে তখন যুদ্ধ হয়নি, কিন্তু আজকে দাবিদার মানে সোল এজেন্ট আওয়ামী লীগ মনে করে তারা, আর বাকি সবাইকে রাজনৈতিক ভাবে মানে তকমা লাগিয়ে দেন যে এরা সব সপক্ষের নয়। কিন্তু আমরা তো জানি যে মূলত মানে সব সপক্ষ কিংবা বিপক্ষ বলে কোনো কথা নাই, সরাসরি মুক্তিযোদ্ধাদের দল হচ্ছে বিএনপি। আপনি কি একটু বলবেন যে মুক্তিযুদ্ধের সময়ে আপনি কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাতে উদ্বুদ্ধ হয়েছিলেন কিনা? মোজাহার ভাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমি কিন্তু আপনারা আমাকে সরব বলতে বাধ্য করছেন আর কি, আপনি বলতে চাইছেন না। আমার একটা বই বেরোবে, সেটা সময় বলে দিব কখন, একটু সময় দেবেন আমাকে। কারণ কিন্তু মোজাহার ভাই, তাজউদ্দিনের বইও কিন্তু আমরা পেয়েছি। তারপরে আপনি ওই সময়ের আওয়ামী লীগের সকল নেতাদের বইয়ে কিন্তু আমরা পেয়েছি যে শহীদ জিয়াই স্বাধীনতার মানে ডাক দিয়েছিলেন। এটা একটা সিম্পল কথা। আমি তো চিটাগংয়ে ছিলাম। চিটাগং মেডিকেল কলেজ থেকে 27শে মার্চ জিয়াউর রহমান সাহেবের প্রথম যে ঘোষণাটা দিলেন, সেটা শোনার পরে অনেকের মুখে এই কথা যে বাংলাদেশে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেছে। অন্য কারো নাম আমাদের কানে আসেনি তখন। আমি বের হয়ে প্রথম যে কাজটা করেছিলাম সেটা হলো, আমরা আমাদের মেডিকেল কলেজের একটা গ্রুপ, সেটা প্রায় 11-12 জনের মতো, আমরা সেদিন চট্টগ্রাম মেডিকেল কলেজের পূর্ব দিকের গেট, যেটাকে চন্দনপুরা যারা চেনেন, সেই দিক দিয়ে বের হয়ে গেছিলাম এবং আমরা প্রথম যাচ্ছিলাম যেখান থেকে স্বাধীনতা ঘোষণা হয়েছে, সেই কালুঘাট বেতার কেন্দ্রের দিকে। আমি যেহেতু একটু সিনিয়র নেতা ছিলাম সংগঠনের, আর সেই সুবাদে একটু নিজের একটা গাম্ভীর্য তো ছিলই, আর সাহসও ছিল। আমি সরাসরি রেডিও স্টেশনে গেলাম। এটা সাব স্টেশন ছিল, একটা মানে সম্প্রচার কেন্দ্র ছিল। তো সেখানে থেকে ঘোষণা বাজছিল, মানে ক্যাসেট বাজানো হচ্ছিল তখন, বেজেই যাচ্ছে। তো আমার উৎসাহ আমি চেপে রাখতে পারিনি, আমি নিজে গিয়েছিলাম সেখানে। শমশের মুবিন চৌধুরী, আমি একবারে নাম বলে দিলাম, উনি আমাকে ভিতরে ঢুকতে দেন নাই। আমার নিজের কাছে খুব খারাপ লেগেছে যে আমি এত বড় নেতা চিটাগংয়ে, আমাকে ঢুকতে দিবে না। হ্যাঁ, কিন্তু উনি তার যে সিপাহি ছিলেন তাকে বললেন যে কাউকেই ঢুকতে দিব না আমরা, সে যেই হোক, পরিচয় দেওয়ার পর। এটা হলো প্রথম আমার মানে সেই কেন্দ্রে যাওয়ার। এরপরে যেটা ঘটেছে, এরপরে জিয়াউর রহমান সাহেব এর পরবর্তীতে তো সংশোধন করেছেন। কেন সংশোধন করেছেন আমি বলি, যে সেই সময় অনেক আওয়ামী লীগ নেতা তখন বেতার কেন্দ্র ঘিরে রেখেছেন এবং সাধারণ মানুষ, অসংখ্য সাধারণ মানুষ সেখানে সবাই জিয়াউর রহমান সাহেবের গাড়ি থামিয়েছেন। এবং সেই এর আগে তো ক্যারাভ্যান নিয়ে উনি চলে গেছেন তারপরে, এবং সেইখানে তাকে বলা হয়েছে একটা এই যে ঘোষণাটা, এটা শেখ মুজিবুর রহমান সাহেবের নামে দেওয়ার জন্য। এবং সেই হিসাবে উনি সাথে সাথেই, আমি তো দেখিনি কিন্তু সেই সময় আমরা তারপরে শুনেছি যেটা, যে উনি নিজের একটা কাগজের মধ্যে নিজে লিখে তারপরে উনি আবার রেকর্ড করিয়েছেন, এবং পরবর্তীতে সেই রেকর্ড মানুষের শুনেছে, আপনারাও শুনেছেন। কিন্তু প্রথমটায় উনি নিজেকে বাংলাদেশের
রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা দিয়েছিলেন এবং সেটাতে বিভিন্ন দেশের কাছে সাহায্য চেয়েছেন এবং সেই ঘোষণা পরবর্তীতেও বিভিন্ন রেডিও স্টেশন বিভিন্ন দেশের এবং জাহাজের আমাদের যে চট্টগ্রাম বন্দরের জাহাজের নাবিকরাও শুনেছেন এবং অনেকে সেটা রেকর্ড করেছেন। এইটাও কিন্তু ডকুমেন্ট হিসেবে আছে অনেক জায়গায়। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সেই সময়ে বাংলাদেশের মানুষ কিন্তু হঠাৎ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। একটা বৈধ ক্ষমতা বাংলাদেশের মানুষকে যখন দেওয়া হয়নি, তাদের মধ্যে একটা কষ্ট কাজ করছিল, ক্ষোভ কাজ করছিল। এবং তদুপরি এই যে 25শে মার্চ রাতে জনগণের উপরে, আমি এর আগেও বলেছি যে ক্যান্টনমেন্টে হামলা হয়েছে এবং সেইগুলিও একটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে কাজ করেছে এবং তারপরে তারা প্রতিরোধ গড়ে তুলতে সচেষ্ট হয় এবং প্রতিরোধ গড়ে তোলে এবং সেটাই স্বাধীনতা যুদ্ধ। তাহলে আমি যেটা বললাম যে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছে কে? একজন ব্যক্তি। সেই ব্যক্তি কে? যিনি বলেছেন আই রিভোল্ট। পাকিস্তানের বিরুদ্ধে রিভোল্টটা করলো কে? হ্যাঁ, তো সেই রিভোল্টটা করেছেন জিয়াউর রহমান সাহেব এবং আমরা তার প্রত্যক্ষ সাক্ষী এবং এইখানে আমাদেরকে কেউ কনভিন্স করতে পারবে না। তবে নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে বলবো যে আমাদের সেই সময়কার যারা সংশ্লিষ্ট ছিল মুক্তিযুদ্ধের সাথে প্রথম দিকে, তারা যদি একটু ইতিহাস ঘাটেন তাহলে তাদের কাছেও সত্য উন্মোচিত হবে এবং তারাই পারেন যে এখনকার যে সত্যকে যারা মিথ্যায় পরিণত করতে চাচ্ছেন তাদেরকে সঠিকটা জনগণকে জানিয়ে তাদেরকে অন্তত তাদেরকে দিয়ে বলাতে পারেন না যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, পাকিস্তানিদের বিরুদ্ধে প্রথম রিভোল্ট করেছেন, তিনি জেনারেল জিয়াউর রহমান। ধন্যবাদ। মোজার ভাই, আপনাকে এই সত্যটা বলবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যা আপনারা প্রত্যক্ষ সাক্ষী। সুতরাং আপনারা কিংবদন্তি। আপনারা যতদিন বেঁচে আছেন মানুষের কল্যাণের জন্য বেঁচে থাকুন। আপনাদেরকে আল্লাহ দীর্ঘায়ু দান করুন, এটাই আমি বলতে চাই। নজরুল ভাই আছেন? এরপরে আপনার কাছে আমি আবার ফিরবো স্রেফ এক লাইনে একটু কথা শুনবার জন্য। নজরুল ভাই আছেন? হ্যাঁ নজরুল ভাই, আপনি বলছিলেন যে ভুয়া মুক্তিযোদ্ধা 4-5 বছর বয়স যাদের এই যে দলীয় বিবেচনায় এখন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিক্রি হয়, কখনো কখনো সার্টিফিকেট দিয়ে দেয়, মানে এই যে এত মুক্তিযোদ্ধার ব্যাপারে আপনি বলছিলেন, তো আমরা কি করব? আমরা ভবিষ্যতে এই ভুয়া সার্টিফিকেটধারীদের জন্য কি করব? আর অরিজিনাল মুক্তিযোদ্ধারা অবহেলিত, বাংলাদেশের মাটিতে অবহেলিত। প্রথম মুক্তিযুদ্ধ মানে মন্ত্রণালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন। আর বাংলাদেশে প্রথম যদি কোনো মহিলা মুক্তিযোদ্ধা নারী থাকেন, সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝি যে সেটা আমাদের নেত্রী বেগম মাতাতুল্য বেগম খালেদা জিয়া। তো আপনার কাছে সত্যি আমি জানতে চাই যে কি পরিকল্পনা নিবেন এই মুক্তিযোদ্ধাদের ব্যাপারে। আপনি যেহেতু মুক্তিযোদ্ধা, অবশ্যই মুক্তিযোদ্ধাদের বেদনা ব্যথা এটা আপনার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। যদিও আপনারা এতদিন ধরে মুক্তিযোদ্ধা, এটা কখনোই কেন জানি বলতে চান না। সার্টিফিকেট আপনি নিয়েছেন কিনা আমি জানি না, মোজাহের ভাই কিন্তু সার্টিফিকেট নেয়নি। এবং আমার জানা অনেক প্রাজ্ঞ মানুষ, প্রবীণ প্রাচীন অভিজ্ঞতালব্ধ মানুষ রয়েছেন যারা এত মানে বেশি দেশপ্রেম তাদের, অথচ তারা কিন্তু সার্টিফিকেট নেয়নি। ধন্যবাদ। আমি নিয়েছি, আমার সার্টিফিকেট আছে, একটা ভাতাও পাই। আমি না খালি, আমার বড় ভাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমার ছোট ভাই বীর প্রতীক খেতাব প্রাপ্ত, আমার বড় বোনের হাজবেন্ড উনি যুদ্ধে আহত হয়ে দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে ইন্তেকাল করেন, এবং আমার ছোট বোনের যে হাজবেন্ড সেও মুক্তিযোদ্ধা, এবং তার অনেক সার্টিফিকেট সবকিছু থাকার পরেও সে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায় নাই, ইন্তেকাল করেছে। আর আপনি বলতেছেন যেটা, সেটা মানে জেনুইন মুক্তিযোদ্ধা অনেকেই স্বীকৃতি চায় নাই বা পায় নাই। আবার এমন অনেকেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে যাদেরকে কোনোদিন মুক্তিযুদ্ধ করেছে বলে শুনি নাই। মন্ত্রণালয়ের সচিব আছে কয়জন? মানে কত নির্লজ্জ ব্যাপার। তাদের বয়স মুক্তিযুদ্ধের বা মুক্তিযোদ্ধার দাবি করা আর মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে জেনুইনলি ধারণ করা, এই দুটোর মধ্যে তফাৎ আছে। আমাদের মজার বললেন যে উনি নিজে চট্টগ্রামে শুনেছেন, আমি তখন গ্রামে,
আমি যাদবপুর থেকে তখন চলে গেছি, যার পথে রাস্তায় একটা রেডিও, একটা ফিলিপস রেডিও একজনের ছিল আর কি, সেই মার্ফি বলে একটা রেডিও। ওই রেডিওতে আমরা জিয়া রহমান সাহেবের ঘোষণা শুনেছি, এবং একমাত্র তার কণ্ঠে ছাড়া আর কারো কণ্ঠে আমরা ঘোষণা শুনি নাই। এখন অনেকেই অনেক কথা বলতেছে, সংবিধানে লিপিবদ্ধ করে হুকুম করা হচ্ছে যে আর কাউকে বলা যাবে না, এটা বেআইনি হবে ইত্যাদি। এখন কোনটা বিশ্বাস করবো? আপনার এই লেখা যেটা সংশোধন করা হয়েছে রাজনৈতিক কারণে সেটা, না নিজের কানে যা শুনেছি সেটাকে অবিশ্বাস করি কি করে? মোজাহার ভাই কি করে অবিশ্বাস করবেন যেটা নিজের কানে শুনেছেন তিনি? কাজে আপনার ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা এখানে ওইরকম না। আসল কথা হলো যেটা, সেটা হলো যে মানে বিষয়টাকে যারা রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চায় তাদের প্রয়োজন এমন জনদেরকে তাদের সাথে নেওয়া, যারা কিছুটা ক্ষমতাবান, কিছুটা কোনো কারণে প্রয়োজন, তারা হোক বা না হোক মুক্তিযোদ্ধা, তাদেরকে তাদের সাথে রাখা লাগবে, দেখানো লাগবে যে তাদের অনেক মুক্তিযোদ্ধা আছে। কিন্তু জেনুইন মুক্তিযোদ্ধা তো অবশ্যই বিএনপিতে বেশি, কারণ বিএনপির প্রতিষ্ঠা করেছেন যিনি, তিনি হলেন দেশের সর্বোত্তম মুক্তিযোদ্ধা। অনেকেই মানে নানান কথা বলে আর কি। আমি মাঝে মাঝে অবাক হই আর কি, যে আওয়ামী লীগের নেতারা যখন জিয়া রহমান সাহেব সম্পর্কে এসব কথা বলে, তারা কি মানে মিনিমাম বুদ্ধি টুদ্ধি থাকলে তো তাদের বোঝা উচিত যে তাদের মূল নেতা যাকে বীর উত্তম খেতাব দিয়েছে, তাকে যদি বলে যে উনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিল, তাহলে তো মানুষ এই সন্দেহ করতে পারে যে যার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ছিল তাকে সম্মানিত করে কে? যার সম্পর্ক আরো বেশি ছিল। তারা কি তাহলে ইঙ্গিতে এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে তাদের নেতা এমন কেউ ছিলেন যিনি জানতেন না, বুঝতেন না, কিংবা পাকিস্তান সমর্থন করতে এমন লোকদেরকে ভালোবাসতেন? এই ধরনের এই নির্বুদ্ধিতা আমার বিশ্বাস আর কি যে তাদের শেষ হওয়া উচিত এবং হওয়ার কথা আর কি। কিন্তু আসলে তো স্বার্থবোধ মানুষের এমন, যেটা মানুষের সব বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, এবং এখন যারা সরকারে আছে তাদের সেই বিচার বোধকে আচ্ছন্ন করে রাখছে তাদের ক্ষমতায় থাকার মোহ, লোভ, এবং ক্ষমতায় থেকে যেসব দুর্নীতি অনাচার করেছে তার যে শাস্তি সেটার ভীতি, এটা তাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, যার জন্য তারা সত্য কথাটা বলতে পারছে না। ব্যাপারটা হলো মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণের যে চেষ্টা, সেই চেষ্টা তো এ দেশের মানুষ জিয়া রহমানের মধ্যে দেখেছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি আজকে বাংলাদেশের যে অর্থনীতি, যে মূল তিনটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, একটা হলো কৃষি। এই কৃষি উন্নয়নের মূল কৃতিত্ব বা সম্পূর্ণ কৃতিত্বই আমরা বলতে পারি যে শুরু এবং এটাকে সমৃদ্ধ করার কৃতিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, যিনি গ্রামে গ্রামে ঘুরে মানুষকে উদ্দীপ্ত করেছেন, যিনি বিএডিসির মাধ্যমে গভীর নলকূপ, সেচের জন্য কীটনাশক, সার ইত্যাদি ব্যবস্থা করে দেশকে খাদ্যে বা অনেক গুণ উৎপাদন বৃদ্ধি করেছিলেন। আজকে আমাদের অর্থনীতির আরেক মূল স্তম্ভ যে তৈরি পোশাক শিল্প, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এসেছে। তিনি এই শিল্পটাকে শিল্প হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তাদেরকে সমৃদ্ধ করার জন্য বন্ডেড ওয়্যার হাউস, অন্যান্য সুযোগ সুবিধা দিয়েছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন শিল্প প্রতিষ্ঠার জন্য। গার্মেন্ট শিল্পের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের কোরিয়াতে প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসছেন। আজকে আমরা সবচেয়ে বেশি আমাদের অর্থনীতিতে অবদান রাখছে তারা। প্রবাসী শ্রমিক, যার রেমিটেন্স, যেটা আমরা বলি আমাদের অর্থনীতির আরেকটা মূল স্তম্ভ। 1976 সালে মধ্যপ্রাচ্যের 6টা দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে এই সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এখনো কাকরাইলের মোড়ে যান, দেখেন বিএমইটি ভবনের ওখানে যে সাইনবোর্ড, ওখানে লেখা প্রতিষ্ঠা 1976 সাল। এটা অস্বীকার করার কোনো পথ নাই। আর গোটা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করা, তাদেরকে একটা সুস্পষ্ট জাতীয় পরিচয় দেওয়ার এই কৃতিত্ব তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, বাংলাদেশি জাতীয়তাবাদ। কাজে আমি বলবো যে আপনি এই মানে ব্যাপারটা, মানুষকে আপনি ছোট করার দুইটা পথ আছে। একটা হলো আপনি আমার চেয়ে বড় হয়ে আমাকে ছোট করতে পারেন, আর একটা হলো আমাকে ছোট করে আপনি বড় হওয়ার চেষ্টা করতে পারেন। এটা ভুল পথ। শহীদ জিয়াকে ছোট করে যারা বড় হতে চায়
তারা ভুল পথে আছে, কোনোদিন পারবে না এটা। বরঞ্চ সবার চেষ্টা করা উচিত যে তাদের যে অবদান সেটাকে আরো মহৎ, আরো বড় করুক না, যাতে করে মানুষ তাদেরকে বেশি করে শ্রদ্ধা করে। কিন্তু সেটা তারা তো করতে পারছে না। তারা দেখেন, আমি আপনাকে খালি একটা কথা বলে আমি শেষ করবো আর কি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে তারা অভিযুক্ত করে যে তিনি বঙ্গবন্ধু হত্যা বা তাদের নেতা শেখ মুজিব হত্যার ব্যাপারে তাকে অভিযুক্ত করে। আমি জাস্ট 1975-এর ঘটনার পরবর্তী দিয়ে একটা কথা বলি আপনাদের। খন্দকার মুশতাক কে ছিল? তাজউদ্দিন, মিজানুর রহমান চৌধুরীদের মতো নেতাদেরকেও বাদ দিয়েছি, কিন্তু খন্দকার মুশতাককে তো বাদ দেওয়া হয় নাই। একেবারে শেষ দিন পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী। বাকশালের যে কমিটি, সে কমিটির নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিল খন্দকার মুশতাক। প্রথম 5 জনের মধ্যে 6 জনের মধ্যে, একটাতে 4 নম্বর, একটাতে 6 নম্বর। আপনার সেই খন্দকার মুশতাক দায়িত্ব যখন গ্রহণ করলেন 15 তারিখে, 16 তারিখের মধ্যে মন্ত্রিসভা হয়ে গেল। আওয়ামী লীগের সব নেতাদেরকে মন্ত্রী করা হলো, জয়েন করলো সবাই। জেনারেল আতাউল গনি উসমানী হলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা পদ সৃষ্টি করা হলো চিফ অফ ডিফেন্স স্টাফ, অর্থাৎ সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানের উপরের একটা পদ, চিফ অফ ডিফেন্স স্টাফ। এবং সেই পদে নিয়োগ দেওয়া হলো বিডিআর এর প্রধান খলিলুর রহমান সাহেবকে। শফিউল্লাহ সাহেব সেনাবাহিনীর প্রধান ছিলেন তখন। অথচ দেখেন ইতিহাস, জিয়া রহমান সাহেবের দোষ, তাকে 1 সপ্তাহ পরে 23 তারিখে সেনাপ্রধান করা হয়েছে। তার উপরে জেনারেল খলিল এবং ওসমানী সাহেবকে বসানোর পরে তাকে সেনাবাহিনী প্রদান করা হয়েছে। ভালোবাসা সম্পর্ক ভালো থাকলে তো 16 তারিখে করে নাই তো। এবং এই আতাউল গনি উসমানী সাহেবকে আওয়ামী লীগ সহ তৎকালীন বিরোধী দলরা জিয়া রহমান সাহেবের বিরুদ্ধে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে তার পক্ষে নির্বাচনী প্রচারণা করেছে। জেনারেল শফিউল্লাহকে রূপগঞ্জ থেকে নৌকা মার্কায় এমপি করা হয়েছে, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। জেনারেল খলিলুর রহমানকে জামালপুর থেকে 69 সালে 79 সালে নির্বাচনে নৌকা মার্কার এমপি করা হয়েছে। আপনি ব্রিগেডিয়ার সাখাওয়াত সহ অন্যান্যদের বই পড়েন, সেখানে শুনবেন যে 16 তারিখ বেলা 11টার সময় জেনারেল খালেদ মোশাররফ নিজে ফোন করে রাজেন্দ্রপুরের অর্ডিন্যান্স ডিপোকে বলেছে যে কর্নেল ফারুক রশিদের যে ট্যাঙ্কে গোলা বারুদ সরবরাহ করার জন্য। আজকে তাদের কারো কোনো দোষ নাই, দোষ হলো তৎকালীন ডেপুটি চিফ অফ স্টাফ, যার হাতে কোনো সৈন্য ছিল না, কোনো কমান্ড ছিল না, কোনো ফোর্স কিছু ছিল না। দোষ হলো তার। কারণ একটাই, সেটা হলো তাকে তারা প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে, এবং এমন প্রতিদ্বন্দ্বী যে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কোনোভাবেই জেতা যাচ্ছে না। ওসমানী সাহেব প্রতিদ্বন্দ্বী না, শফিউল্লাহ সাহেব প্রতিদ্বন্দ্বী না, খালেদ মোশাররফ প্রতিদ্বন্দ্বী না, আপনার খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বী না, কেউ প্রতিদ্বন্দ্বী না। প্রতিদ্বন্দ্বী শুধু জিয়াউর রহমান। কারণ হলো জিয়াউর রহমান সব জায়গায় সফল হয়েছেন যেখানে তারা ব্যর্থ হয়েছে। তার যে ভাবমূর্তি, তার যে অর্জন, সেটাকে অতিক্রম করার সক্ষমতা তারা অর্জন করে না। কাজেই তারা যেসব কথা বলে দেশের সাধারণ মানুষ এটাকে মোটেও গুরুত্ব দেয় না। একটু আগে বা ওরা বলতেছিল যেটা আর কি আমাদের সহকর্মীরা, যে মিডিয়াকে কন্ট্রোল করে মিডিয়াকে দিয়ে নানান কথা বলানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এই বৃথা চেষ্টা। আমরা এখনো বেঁচে আছি এবং বাংলাদেশের মানুষ তারা নিজের কাছে থেকে দেখেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তারা দেখছে এখন দেশনায়ক তারেক রহমানকে। কাজেই আমি বলি আপনাদের যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সেটা পূরণের জন্য যেই আন্তরিকভাবে চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ তাকেই শ্রদ্ধা করবে, তাকেই সম্মান জানাবে, তাকেই নেতা মানবে, আর কাউকে না। এবং সেই বিবেচনায় শহীদ জিয়াই নেতা, বেগম খালেদা জিয়া নেত্রী এবং তারেক রহমান আগামী দিনের নেতা। ধন্যবাদ, ধন্যবাদ ভাই সুন্দর করে বলবার জন্য। এরপরে আমি শুধুমাত্র 1 লাইনে আপনার বক্তব্য শুনে শেষ করব।
পরের টার্মে। এখন আমি আসতেছি ইশাকের কাছে। ইশাক, রক্তে আপনাদের দেশপ্রেমের উন্মাদনা, সে কারণেই এত অল্প বয়সেও অনেক ঝুঁকি নিতে পারেন এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো আপনারা করতে চান। শুধু এই এক কথায় শুধু বলবেন যে স্বাধীনতা রক্ষার জন্য কি করবার আছে? দেখেন, আমি আজকের আলোচনার শিরোনাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তৎপরবর্তী স্বাধীনতা রক্ষায় চলমান সংগ্রাম। আমার আলোচনার ইতিপূর্বের দুইটি সেগমেন্টে কিন্তু আমি তৎকালীন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং আজকের এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট, তৎকালীন যুদ্ধকালীন সময়ে অত্যাচার, নির্যাতন এবং অপকৌশল, এবং আজকের এই বর্তমান শাসকদের অত্যাচার, নির্যাতন এবং অপকৌশলের কথা বলেছি। অতএব ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে বর্তমান আন্দোলন সংগ্রামের অবশ্যই তুলনাযোগ্য। আমাদের বর্তমান আন্দোলন সংগ্রামে বহু ভাইরা শহীদ হয়েছেন, বহু মানুষ রক্ত দিয়েছেন। আমি খালি বলবো যে তৎকালীন ৭১-এর যে যুদ্ধের ফাইনাল স্টেজে ছিল সশস্ত্র একটি যুদ্ধ, আর আমরা আজকে করছি নিরস্ত্র একটি আন্দোলন। এটিও একটি লড়াই, যুদ্ধ। তো আগামী দিনে আপনাদের মাধ্যমে আমি তরুণ সমাজ বা যারা এই আন্দোলন সংগ্রামে যুক্ত আছেন, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, যে এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, দাস হয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমরা আমাদের যে ন্যূনতম অধিকার, নাগরিক অধিকার, এবং আমাদের যে ন্যূনতম যে নাগরিক চর্চা, ভোটাধিকার চর্চা, সেটি যদি আমরা করতে পারি তাহলে এই বেঁচে থাকাটার কোনো অর্থ আছে, না হলে এই বেঁচে থাকা অর্থহীন। এবং আমার বিশ্বাস যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, হি ইজ দ্য কমান্ডার অফ দ্য কারেন্ট ফাইট। ওনার নেতৃত্বে যেভাবে সারা বাংলাদেশে আমি ভ্রমণ করেছি, আমাদের বিভিন্ন গণসমাবেশ সহ বিভিন্ন প্রোগ্রামে যেভাবে জেগে উঠেছে, অতি শীঘ্রই আমার বিশ্বাস যে ৭১-এ যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়েছিল, আজকেও আমরা এই বর্তমান যে সাম্রাজ্যবাদী শক্তির যে প্রেতাত্মা বর্তমান আওয়ামী লীগকে আমরা অবশ্যই পরাজিত করে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এটি আমি বলছি। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইশাক। আবারও কোনোদিন আপনার সঙ্গে আমরা এমনি কি আলোচনায় বসবো ইনশাল্লাহ। আজকের মতো আপনার কাছ থেকে আমি চলে যাচ্ছি অমিত ভাইয়ের কাছে। এটাই ছিল আপনার শেষ বক্তব্য। অনিন্দ্য ইসলাম অমিত, আপনার কাছে ওই ইশাকের মতোই একটি প্রশ্ন, যে রাজনৈতিক দলের উপরে মানুষ নির্ভর করে, অনেক সময় নির্ভর করে, সবাই তো নেতা হয় না, সবাই তো আর দায়িত্ব কাঁধে নেয় না। সুতরাং এই নতুন সমাজ, নতুন প্রজন্মকে আপনাদের ডাকতে হবে, কাছে আনতে হবে। তারা কিন্তু নেতৃত্ব দিবে না, নেতৃত্ব আপনাদের হাতেই। সুতরাং কি করলে এই বাংলাদেশকে, বাংলাদেশের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করা যায়, বাংলাদেশের জনগণের স্বাধীনতা ফিরিয়ে আনা যায়, কি করলে মানুষ ভালো থাকে এবং সুস্থভাবে বাঁচতে পারে, রাত্রে অন্তত নির্ভয়ে নির্বিঘ্নে ঘুমাতে পারে, যদি জানাতেন অমিত। এই সকল আলোচনায় একটা জিনিস উঠে এসেছে, আসলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্বটি যে ব্যক্তি বা যে রাজনৈতিক দল কাঁধে তুলে নিবে, আসলে বাংলাদেশের জনগণ তার সাথেই থাকবে, তাকেই নেতা মানবে। বাস্তবিক বিষয়টা হচ্ছে তো এটা অত্যন্ত স্পষ্ট দিনের আলোর মতো যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সে বাস্তবায়নের ঐতিহাসিক দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যিনি নেতৃত্ব নিচ্ছেন দেশনায়ক তারেক রহমান, তিনি কাঁধে তুলে নিয়েছেন। আমরা তার সহকর্মী হিসেবে আমরা রাজপথে কাজ করছি। আমি এটুকু বুঝি যে বেঁচে, যেটি ইশরাক বলেছে, যদি বেঁচে থাকতে মানুষের মতো বেঁচে থাকতে হবে। এখানে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে, চতুর্থ শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকবার কোনো সুযোগ নেই। সবচাইতে বড় কথা, আজকে স্বাভাবিক মৃত্যুরও কারো কোনো গ্যারান্টি নেই। বাংলাদেশ আওয়ামী লীগ যে দেশ যেভাবে পরিচালনা করছে আমরা কেউ জানি না। অন্তত সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারে আমাদের পরবর্তী প্রজন্ম, তার জন্য আমাদের কিছু দায় আছে। এবং যদি লড়াইটি আমরা সামষ্টিকভাবে করতে পারি, লড়াইটি যদি সবাইকে নিয়ে করতে পারি, তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যখন এই লড়াইয়ের সহযাত্রী, তখন বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে এই লড়াইকে মোকাবেলা করবার জায়গায় নেই। আমি এটুকু বলতে পারি যে এই লড়াইয়ে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা রয়েছি, আমি বাংলাদেশের জনগণকে, আমাদের তরুণ প্রজন্মকে আমরা আশ্বস্ত করতে পারি এই লড়াইয়ের সম্মুখ কাতারে আমরাই থাকব এবং প্রয়োজনে বুকে গুলিটা ধারণ করবার সততা, সাহস
আমাদের রয়েছে। শুধুমাত্র আমরা বলছি, আমরা বাংলাদেশকে, আপনাদের স্বাধীনতার চেতনার বাংলাদেশকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করছি। বাংলাদেশের মানুষের জন্য ভোট এবং ভাতের অধিকার আদায় করবার জন্য আমরা লড়াই করছি। আপনারা দয়া করে আমাদের সাথে আসুন এবং ইনশাল্লাহ আমরা এই লড়াইয়ে জয়ী হব। এটি বাংলাদেশের জনগণের চোখের ভাষা আমরা যেটি বুঝছি, যেহেতু আমরা তৃণমূল পর্যায়ে কাজ করি। আমি নিশ্চিত যে অবশ্যই পরিবর্তন অবশ্যম্ভাবী এবং সেইটি খুব বেশি দূরে নয়। থ্যাংক ইউ অনিন্দ ইসলাম অমিত, আপনাকে এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি প্রফেসর মোজাহারুল হকের কাছে যাচ্ছি। মোজাহারুল ভাই, আপনি তো আসলে অনেক প্রবীণ নেতা, আপনি যদি একটু বলতেন যে এই প্রজন্মের জন্য আপনাদের রেখে যাওয়া এমন উপদেশ যেটা ধারণ করলে বাংলাদেশকে এই প্রজন্ম ভালোবাসতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি একটু সংশোধন করি, আমি ছাত্র নেতা ছিলাম, রাজনৈতিক নেতা। আমি রাজনীতি করিনি, সরকারি চাকরি করেছি, তারপরে বিদেশে চাকরি। যেটা বলতে আপনি তো রাজশাহী, মোজাহার ভাই আপনি তো সম্ভবত রাজশাহী মেডিকেলেরও প্রিন্সিপাল ছিলেন না? জি, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলেন। জি জি জি। আপনি জাতিসংঘে কাজ করেছেন কি বাংলাদেশ নয় তো আরো 11টি দেশের প্রতিনিধি হিসেবে? আমি রিজিওনাল অ্যাডভাইজার ছিলাম সাউথ ইস্ট এশিয়ার, মানে 11টি দেশের। তো আমাদের নতুন প্রজন্মের জন্য একটা উপদেশ দিবেন। জি, আমি সেটাই বলতে চাচ্ছি। আমি করোনা টাইমে, আপনারা যারা আমাকে টেলিভিশনে দেখতেন খুব ঘন ঘন, সেই সময় বিশেষ করে করোনা নিয়ে আমি একটা কথা বলতাম, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রেসক্রাইব করেছে প্রতিটি দেশের জন্য বিশ্বের। সেখানে একটা কথা একই লাইনে ছিল, একটা হলো জনসচেতনতা ও জনসম্পৃক্ততা। এই করোনার বিপদের সময় আমরা সফল হওয়ার জন্য এই দুইটা জিনিস মুখ্য। একটা হলো জনগণকে সচেতন করা, আর একটা হলো সম্পৃক্ত করা। এখন আমাদের এই নতুন প্রজন্মের যে দুইজন নেতার কথা শুনলাম, আমার কাছে তাদেরকে খুব প্রমিজিং মনে হয়। সুতরাং তাদের মাধ্যমে আমি যেই মেসেজটা এই নতুন প্রজন্মকে দিতে চাচ্ছি, বা এই যে এখনকার যারা গ্লুমিং লিডার্স আমি বলবো, যারা এখন নেতৃত্ব দিচ্ছেন এবং নেতৃত্ব আরো সফল নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য আমার অনুরোধ যে জনগণকে অ্যাওয়্যার করা। আমরা যে আলোচনায় বেশ কিছু জিনিস এসছে যে অনেক জনগণকে তারা কিন্তু মিসগাইড করে রেখেছে, তাদের কাছে সত্যটা পৌঁছানো, এটা হলো এক। আর সত্যটা পৌঁছানোর পাশাপাশি বিএনপির যে বক্তব্যটা সেটাও তুলে ধরা থেকে আমি আমাদের নজরুল ইসলাম সাহেব আমরা দুজনেই কিন্তু একই কথা বলেছি যে এখনকার নেতৃত্বের সবচেয়ে বড় কাজ হবে জনগণকে অ্যাওয়্যার করার পাশাপাশি সম্পৃক্ত করা, ইনভলভ দেম। আমাদের এখন ইনভলভ করার জন্য জনগণের কাছে যেতে হবে, আর জনগণের কাছে যাওয়ার জন্য অনেক কিছু আছে। তার মধ্যে একটাই যে আপনি যেটা করতেছেন, এটা একটা মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে যেমন জনগণের কাছে যাওয়া যায়, আবার সরাসরিও যাওয়া যায় জনগণের কাছে নানাভাবে। আমরা এখন যেটা করছি সেটা হলো মিটিং এর মাধ্যমে জনগণের কাছে যাওয়া, তাই না? কিন্তু যেটা যেতে হবে সেটা হলো জনগণের কাছে যাব, পাশাপাশি জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত করব। এই আগামী দিনের নেতৃত্বকে জনগণকে যত বেশি তারা সম্পৃক্ত করতে পারবে, তত বেশি সফল হবে তারা, এবং দল ও সফল হবে, এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা তারা সেখানেই পূরণ করতে পারবে যখন তারা এই জনগণকে সম্পৃক্ত করতে পারবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট এন্ড লাস্ট স্ট্র্যাটেজি। থ্যাংক ইউ। ধন্যবাদ মোজাহারুল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনিও আপনার ব্যস্ততম সময় আমাদের সঙ্গে সময় দিয়েছেন। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বাংলাদেশ রিসার্চ এন্ড কমিউনিকেশনস মিডিয়া সেলের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি ছিলেন যে আমাদের সাথে এতক্ষণ, ধন্যবাদ জন্য। এখন এই পর্যায়ে আমি নজরুল ভাইয়ের কাছে যেতে চাই। নজরুল ভাই, জনতা কিন্তু জেগে উঠেছে এবং সম্পৃক্ত জনতা ফুঁসে উঠেছে। এই জনতার হাত ধরেই ভালো কিছু আসবে আগামী দিনে। সূর্য আমরা দেখবো সোনালী সূর্য, সেটা নিশ্চিত আমরা বুঝতে পারছি। সময় বেশি নাই এই ফ্যাসিস্ট সরকারের কাছে। আর তো আপনি এই পর্যায়ে একেবারেই এক কথায় আপনি আপনার মতো করে কিছু বলুন। ধন্যবাদ। না, ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমি কিন্তু আশা করতেছি আর কি যে পরিবর্তনটা দেখেই যাব ইনশাল্লাহ, বা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাটা দেখেই যেতে চাই।
এবং আমার দুই তরুণ সহকর্মী, তাদের যে দৃঢ়তা এবং সাহসিকতা, সচেতনতা, এটা আমি আরো বেশি নিশ্চিত হচ্ছি। মোজাহির ভাই নিশ্চয়ই কনভিন্স হচ্ছেন যে আমাদের আগামী দিনের নেতৃত্ব শুধু সাহস না, তাদের সক্ষমতা এবং দৃঢ়তা আছে ইনশাল্লাহ। আমি সবার জন্য একটা তথ্য বলতে চাই আর কি, যে আমরা কথায় কথায় শুনি যে বিএনপি স্বাধীনতা বিরোধীদেরকে সহযোগিতা করেছে আর আওয়ামী লীগ খুব ভালোই করেছে আর কি। আমরা কি কেউ এটা খেয়াল করি আর কি, যে 71 সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে একটা সিভিলিয়ান সরকার হয়েছিল ডাক্তার মালেকের নেতৃত্বে। উনি গভর্নর ছিলেন এবং তার একটা মন্ত্রিসভা ছিল। এই গভর্নর এবং মন্ত্রিসভার সবার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পরে, এবং আদালতে বিচার করে তাদের সবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এদেরকে কারাদণ্ড মওকুফ করে মুক্তি দিয়েছিলেন কে? তৎকালীন আওয়ামী লীগ সরকার। এটা একটা তথ্য আমার মনে হয় কাজে লাগবে আমার প্রিয় সহকর্মীদের। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো আমরা একটু আগে বলছিলাম যে জয়দেবপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ, সেই প্রতিরোধ যুদ্ধ বা সংগ্রামের মূল নেতৃত্বে ছিলেন 3 জন, তাদেরকে আমরা বলতাম হাই কমান্ড। আওয়ামী লীগের নেতা হাবিবুল্লাহ মাস্টার, শ্রমিক নেতা এম এ মুত্তালিব এবং ন্যাপের নেতা মনীন্দ্র গোস্বামী। এই 3 জন হাই কমান্ডের মধ্যে আওয়ামী লীগের তৎকালীন নেতা হাবিবুল্লাহ মাস্টার এবং শ্রমিক নেতা এম এ মুত্তালিব 2 জনকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে নির্বাচনে মনোনীত করেছিলেন বিএনপির পক্ষ থেকে, এবং তারা 2 জনই এমপি হয়েছিলেন। শুধু এটার কনভেনার ছিলেন আকম মোজাম্মেল সাহেব, এখন উনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমি ছিলাম ট্রেজারার, আর 9 জন ছিল সদস্য। এটা অনেকে অনেক দল করে, কেউ কোনো দল করে না ইত্যাদি। তাহলে কি দাঁড়ালো আর কি, যে মুক্তিযুদ্ধের বিপক্ষে সেই সময় যারা সরকার চালাইছে তাদের মুক্তি দিলেন কারা, আর মুক্তিযুদ্ধের শুরুতে যারা করেছিলেন তাদের যারা নেতা ছিলেন তাদেরকে নমিনেশন দিয়ে এমপি বানালেন কে? এগুলো তো প্রমাণ হয় যে কে কার পক্ষে। এই তথ্যগুলি একটু জাস্ট জানা থাকা দরকার বলে আমি বললাম। এবং আমি শেষ কথা যেটা বলতে চাই সেটা হলো যে বারবার বাংলাদেশে গণতন্ত্র আওয়ামী লীগ হয় হত্যা করেছে, আর না হয় যারা হত্যা করেছে তাদের সহযোগিতা করেছে কিংবা সহযোগিতা পেয়েছে তাদের কাছ থেকে। হোসেন মোহাম্মদ এরশাদ একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে এসেছিল, তারা বলেছে উই আর নট আনহ্যাপি, এবং হোসেন মোহাম্মদ এরশাদ তার প্রতিদান দিয়েছে বারবার আওয়ামী লীগকে সরকার গঠনে সহযোগিতা, নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। জীবনের শেষ দিন পর্যন্তই বন্ধু ছিল। 1/11 সরকার একটা অবৈধ, একটা অসাংবিধানিক সরকার। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা হাসি মুখে গেছে, বলেছে এরা আমাদের আন্দোলনের ফসল। বিএনপি যায় না, বেগম খালেদা জিয়া যায় না। আর এর বিনিময়ে তারাও 2007 সালের নির্বাচনে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। কাজেই বারবার আমরা দেখেছি যে যারা গণতন্ত্র হত্যা করে, হয় তাদের বন্ধু হয় এরা, আর নিজেরা করে। আর বারবার এরশাদের সামরিক শাসন থেকে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাকশাল থেকে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন শহীদ জিয়া। এবার ইনশাআল্লাহ আবার গণতন্ত্র ফিরে আসবে বিএনপির হাত ধরেই, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে। অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই, এতক্ষণ আপনি আপনাদের সঙ্গে ছিলেন। এ কারণে আপনি আবারও ভবিষ্যতে আপনি আমাদের সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমাদের যুদ্ধটা অন্ধকার দূরীভূত করে একটি সোনালী সূর্য ছিনিয়ে আনবার যুদ্ধ। এই যুদ্ধে দেশপ্রেমিকরা যুগে যুগে জয়ী হয়েছেন, জয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমরা এই দেশকে আবারও সার্বভৌমত্বকে ফিরিয়ে আনবো, যেমনি ভাবে স্বাধীনতার পর 7ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমনের মাধ্যমে আবার সার্বভৌম দ্বিতীয়বার জয়ী হয়েছিল। আজকের দিনে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর দেশে আমাদের মাতা, তিনি অসুস্থ
তিনি ঘরে বন্দি অবস্থায় আছেন, তার মুক্তির দাবি করছি এবং তারেক জিয়াকে ফিরিয়ে আনবো এই সোনালী দিনে, এই সোনালী সূর্য আমাদের জন্য ফিরে আসুক। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।